আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই ভালো আছো, সুস্থ আছো? সবাই একটু দ্রুত আমাদের ক্লাসটিতে চলে আসো এবং ক্লাস কবিতা নিয়ে আজকে আলোচনা করব। একদম সহজ ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সবাই একটু দ্রুত ক্লাসে চলে আসো এবং এই বিভীষণের প্রতি মেঘনাদে কবিতার উপর থেকে কিন্তু আমরা আমি আবারও ব্যাখ্যা সহ একটা কিন্তু ক্লাস দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? যেন তোমরা কবিতাটা একদম A to Z সম্পূর্ণ বুঝতে পারো। তো কারা কারা ক্লাসে আসো দ্রুত একটু কমেন্ট করো, আমি একটু দেখতে যাচ্ছি কারা কারা ক্লাসে আসো। এবং তোমরা ক্লাসে শেয়ার করে দাও। মমতা পারবিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, তো ক্লাসগুলো একটু দ্রুত শেয়ার করে দাও, ঠিক আছে? আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমাদের এই ক্লাসটা একটু শেয়ার করে দাও, হ্যাঁ? ওকে, আমি একটু আমাদের গ্রুপে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ? ওকে, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, তোমরা সবাই যখন চলে আসবা তখন কিন্তু আমরা ক্লাসটা শুরু করে দিব, হ্যাঁ? সবাই কেমন আছো? সবাই কি রোজা আছো কিনা? হ্যাঁ, হ্যাঁ, ক্লাসটা তোমরা সবাই যখন এটা লাইক করে দিবা এবং ক্লাসে যখন শেয়ার করে দিবা তখন কিন্তু আমি ক্লাসের মধ্যে চলে যাব, হ্যাঁ? ওকে, আরোহী বিনতে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওকে, সবাই একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দাও। তোমাদের যে নিজেদের টাইমলাইন আছে ফেসবুকে, সেই টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। তোমাদের কলেজের যে গ্রুপগুলো আছে সেই কলেজের গ্রুপেও কিন্তু ক্লাসটা শেয়ার করে দিতে পারো। অথবা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ থাকে বন্ধু বান্ধবের, সেই মেসেঞ্জার গ্রুপে যদি ক্লাসটা শেয়ার করে দাও তাহলে আমরা কিন্তু অনেক কৃতার্থ হব তোমাদের প্রতি। রোজা রমজানের মাস, আমাদেরও কষ্ট হচ্ছে, তোমাদেরও কষ্ট হচ্ছে ক্লাস করতে, আশা করি। তো সেই কষ্টটা যেন সার্থক হয় সফলতার মুখ দেখে, সেজন্য ক্লাসটা একটু যদি শেয়ার করে দাও তাহলে আমাদের সুবিধা হয়, হ্যাঁ? ওকে, হ্যাঁ, শুভ বলছে কিশোরগঞ্জ থেকে। কেমন আছো শুভ? ওকে, হ্যাঁ, আচ্ছা, ক্লাস মিস করতেছো, ঠিক আছে, আমি তো ক্লাস নিচ্ছি, সাথে থাকো, সমস্যা নেই। ওকে, পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে ভালো হয়, না তো খুঁজে পাই না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। আজকের পর থেকে আমাদের যে ক্লাসগুলো হবে পিডিএফ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজেও কিন্তু দেওয়া থাকে, পেজেও কিন্তু তুমি চাইলে খুঁজে বের করতে পারো, হ্যাঁ? ওকে, সবাই একটু শেয়ার করে দাও, সবাই 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 দ্রুত দ্রুত, 1 মিনিটের মধ্যে, আর 1 মিনিট আমি সময় নিব। ওকে, স্মৃতির পাতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, হ্যাঁ, টুটুল ভাই কি খবর? আপনার ক্লাস করতে ভালো লাগে, ঠিক আছে, করতে থাকো। ওকে, তাহলে আমরা ফার্স্টে যেই টপিকে যাচ্ছি সেই টপিকটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এই বিভীষণের প্রতি মেঘনাদ যে সিকোয়েন্স, আমি তোমাদেরকে আগে সিকোয়েন্সটা একটু বলি। এই যে বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা। তো এই বিভীষণের যে ভাই থাকে সে, আর এইখানে মূল যে থিমটা, সেই মূল থিমটা আমরা অনেক সময় যে ছোটবেলায়, বিশেষ করে আমি যখন ছোটবেলায় ছিলাম তখন বাংলা ছবি দেখতাম, অনেক প্রচুর বাংলা ছবি দেখতাম। এই বাংলা ছবির মধ্যে যখন নায়ক এবং ভিলেনের যখন মারামারি হইতো তখন আমি সব সময় চাইতাম যেন ভিলেন জিতে, নায়ক যেন হেরে যায়। কেন যেন এটা আমার নিজের মধ্যে কাজ করতো, যে সব সময় কেন নায়ক জিতে, আমার ভালো লাগতো না, একঘেয়েমি লাগতো। তো মাঝে মাঝে চাইতাম কি যেন ভিলেনও জিতে। তো আমার এই চিন্তা ভাবনাটা মনে হয় সার্থক হয়েছে এই বিভীষণের প্রতি মেঘনাদে, মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদে। মাইকেল মধুসূদন দত্ত এই যে পুরা যে কাহিনীটা আছে, সেই পুরা কাহিনীটাকে উনি বিভীষণের প্রতি মেঘনাদে ঘুরায় লেখছে। অর্থাৎ এখানে যে ভিলেন আছে, এই ভিলেনকে তিনি নায়ক হিসেবে দেখিয়েছেন এবং যে নায়ক আছে সেই নায়ককে তিনি ভিলেন হিসেবে দেখিয়েছেন, ঠিক আছে? ওকে, তাহলে এখানে এই এই গল্পে, এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মধ্যে ভিলেন কারা? এই ভিলেন হচ্ছে বিভীষণ আর নায়ক হচ্ছে মেঘনাদ। বাট মূল কাহিনী কিন্তু উল্টা, ঠিক আছে? মূল কাহিনী কিন্তু অন্যরকম। তাহলে মেঘনাদ এখানে নায়ক থাকে আর বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা থাকে। এখানে মেঘনাদ বিভীষণকে উদ্দেশ্য করে কিছু কথাবার্তা বলেছে যে হাই তা উচিত কর্তব্য এই কাজ, অর্থাৎ এই যে কাজগুলো করতেছে এগুলো উচিত হয়েছে কিনা, আসলে কি কাজ করতেছে সেটাই আমরা এই কবিতার মধ্যে দেখব। এটা তোমরা মোটামুটি আশা করি জানো, মোটামুটি গল্প, তাও আমি একটু বলে নিলাম। আচ্ছা, এখানে বিভীষণের প্রতি মেঘনাদের যে মূল থিমটা, সেই থিমটা দেওয়া আছে যে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধূ নামক ষষ্ঠ উপসর্গ থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ? বধূ বা বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে কত স্বর্গ থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ষষ্ঠ স্বর্গ। এবং মেঘনাদ বধ কাব্য, এটা একটু মনে রাখবা যে কোথা থেকে নেওয়া হয়েছে, মেঘনাদ বধ কাব্য থেকে।
এখানে মোট স্বর্গ আছে বা অধ্যায় আছে 9টা। এই স্বর্গ মানে কিন্তু অধ্যায়, এই স্বর্গ মানে কিন্তু আবার জান্নাত জাহান্নাম না। হ্যাঁ, যদি দন্তস্বর নিচে বফলা দাও তারপরে যদি স্বর্গ লেখো, এই স্বর্গ মানে হচ্ছে জান্নাত জাহান্নাম। বাট এখানে যেহেতু বফলা নাই, তার মানে এটা হচ্ছে অধ্যায়, মানে 9টা অধ্যায় আছে এখানে। মেঘনাদবধ কাব্যের ষষ্ঠ স্বর্গ লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসীম সাহসী বীর মেঘনাদের। ঠিক আছে, তাহলে এখানে লক্ষণের হাতে মৃত্যু ঘটে, তাহলে লক্ষণকে, লক্ষণ হচ্ছে এই গল্পে, এই কবিতার মধ্যে লক্ষণ হচ্ছে আমাদের ভিলেন। ঠিক আছে, রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য, রামচন্দ্র অর্থাৎ রাম, তোমরা তো রামের কথা শুনছো, রাম লক্ষণ, রাম কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা, স্বর্ণলঙ্কা মানে হচ্ছে বর্তমানে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপর্যুপরি দৈব কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন। ভ্রাতা মানে ভাই, একটা ভাই আছে ওনার, ভাই কুম্ভকর্ণ ও পুত্র বীরবাহুর মৃত্যুর পর মেঘনাদকে পিতা রাবণ পরবর্তী দিবসে অনুষ্ঠেয় মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করে নেয়। তাহলে এখানে মেঘনাদের বাবাকে, মেঘনাদের বাবা হচ্ছে রাবণ, মেঘনাদের বাবা হচ্ছে রাবণ। আর অপর পক্ষে আছে কে? অপর পক্ষে আছে আমাদের অপরপক্ষে আছে আমাদের হচ্ছে কারা? রাম। ঠিক আছে, তো এই রাম হচ্ছে কি করছে, এই রাবণ কি করছে, এই রাবণ হচ্ছে রামের যে বউ আছে, এই রামের বউকে সে অপহরণ করে নিয়ে আসছে। এখন রামের বউরে অপহরণ করে যদি নিয়ে আসে, তাহলে রাম তো অ্যাটাক করবেই, স্বাভাবিক, রাম তো আসবেই বউকে উদ্ধার করতে, তাই না? এখন সে না এসে রামের যে ভাই, অর্থাৎ রামের ভাই লক্ষণ, ঠিক আছে, আমি যদি এটা একটু তোমাদের এখানে লিখে দেই, যে এক পাশে হচ্ছে আছে কে? রাম লক্ষণ, তোমাদের বোঝার সুবিধার্থে এক পাশে হচ্ছে রাম লক্ষণ, অপর পাশে আছে কে? অপর পাশে আছে বিভীষণ, অপর পাশে হচ্ছে বিভীষণ, তারপরে আছে কে? তারপরে আছে রাবণ, আর রাবণের পুত্র, রাবণের পুত্র হচ্ছে কে? মেঘনাদ, রাবণের পুত্র হচ্ছে মেঘনাদ। এখন কার বউকে অপহরণ করছে? রামের বউকে অপহরণ করছে, রামের বউকে অপহরণ করে নিয়ে আসছে কারা? রাবণ নিয়ে আসছে। তাহলে রাম অ্যাটাক করবে, স্বাভাবিক, তাই না? এখন এই রাম না এসে কি করছে? এই লক্ষণকে পাঠাইছে যে যাও তোমার ভাবিকে উদ্ধার করে নিয়ে আসো। এখন এই লক্ষণ কি করছে? লক্ষণ এই ভাবির উদ্ধার করতে আসছে, যে এই তুমি আমার ভাবির উদ্ধার, তুমি আমার ভাবিরে কাইরা নিছো, ঠিক আছে, আমার ভাবির দাবি শুধু আমাদের থাকবে, হ্যাঁ, এরকম বলে সে আসছে। এখন এসে কি করছে? এসে তো এটা তো রাক্ষস নগরী, বিভীষণ, রাবণ, মেঘনাদের তো রাক্ষস, তো এই রাবণ এসে তো, লক্ষণ এসে তো আর ঢুকতে পারে না, ঢুকতে পারে না ওদের ইয়াতে, রাক্ষস নগরীতে। তো উনি কি করছে? উনি গোপন হচ্ছে এই বিভীষণের সাথে হচ্ছে সে লিঙ্ক আপ করছে, যে ভাই আমি তো ঢুকতে পারতেছি না, তুমি কি আমাকে একটু হেল্প করবা? যদি হেল্প করো, যদি আমরা যদি জিতে যাই, তাহলে তোমার অনেক উপঢৌকন দিব, হ্যাঁ, স্বর্ণ মাণিক্য মুদ্রা টাকা পয়সা দিব। তো বিভীষণ এই লোভে পড়ে গেছে, যে না ঠিক আছে, আমার ভাই রাবণ সে তো অন্যায় করছে, সে অন্যায় করছে, তো অন্যায়ের ফল তাকে পাইতে হবে। এই বিভীষণ গিয়ে কি করছে? এই বিভীষণ গিয়ে লক্ষণের সাথে আতাত করছে, মানে হাত মিলাইছে, যে ভাই চলো ঠিক আছে, আমি তোমার ঢুকাই দিই, সব কোনো সমস্যা নেই, আমাদের বাসাতে তোমরা ঢুকাই দিব, আসো। তো এই লক্ষণ কি করছে? এই লক্ষণ হচ্ছে তাদের রাক্ষস নগরী, সেই রাক্ষস নগরীতে প্রবেশ করছে। প্রবেশ করার পরে এই মেঘনাদ তখন কি করতেছিল? মেঘনাদ তখন ইন্দ্রযজ্ঞের পূজা করতেছিল। ইন্দ্রযজ্ঞের পূজা হচ্ছে তারা যখন যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার আগে তাদের যে প্রভু, সেই প্রভুকে তারা হচ্ছে পূজা করে, যে হে প্রভু আমি যুদ্ধে যেতেছি, আমি যেন সফলতা পাই বা সাফল্য আমার যেন আসে, এরকম পূজা করতেছিল। এখন পূজা করতে গিয়ে দেখে যে লক্ষণ, মানে ওর শত্রু ঢুকে গেছে। এখন তোমার বাসায় যদি তোমার শত্রু ঢুকে যায়, তাহলে তোমার মেজাজ কেমন হবে? তোমার মেজাজ হয়ে গেছে 180 ডিগ্রি, ওর মেজাজ হয়ে গেছে 180 ডিগ্রি। কি বলে আয় হাই, আমার বাসায় আমার শত্রু ঢুকে গেছে। তখন কি করছে এই মেঘনাদ, এই মেঘনাদ হচ্ছে সে অস্ত্র আনতে যেতেছিল, যে আজকে একবার ওরে মাইরা ফাড়া করে ফেলবো, কি আছে কপালে, চল। তো ও যখন অস্ত্র আনতে যেতেছিল, ও অস্ত্রের রুমে ঢুকবে, রুমে ঢুকার সময় দরজার মধ্যে দেখেছে বিভীষণ দাঁড়ায় আছে। এ ভাতিজা কই যাও, কি অবস্থা? তখন মেঘনাদ বলে, তখন মেঘনাদ দেখে যায়, বলে যে চাচা সরো, যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে, দেখিব কেমনে ভঞ্জিব আহবে। এরকম যখন কথাগুলো বলতেছে, যে আজকে রামের অনুজ, রামের অনুজকে, রামের অনুজ হচ্ছে লক্ষণ, মানে রামের ছোট ভাই লক্ষণ, এই রামানুজরে পাঠাইব কোথায়? সমন ভবনে, মানে জমালয়ে পাঠাবো, একদম জাহান নামে পাঠাই দিব, সরো, খালি দরজাটা ছাড়ো, আজকে দেখা খেলা হবে। এরকম ভাবে যখন ও কথাগুলো বলছে, তখন দেখে যে ওর চাচা বিভীষণ উনি দরজা ছাড়ে না। তখন তো উনি বুঝে ফেলছে, মেঘনাদ বুঝে ফেলছে, আরে আমার চাচাই তো তাইলে এই কাজটা করছে। তখন চাচারে অনেকগুলা কথা বলছে,
যে চাচা দেখো আমরা অনেক উচ্চ বংশের মানুষ, আমরা অনেক উচ্চ বংশের মানুষ, এরা তো নিচু বংশের মানুষ, এই রাম লক্ষণ এরা তো নিচু বংশের মানুষ, তুমি নিচু বংশের মানুষের সাথে কি হাত মিলাইছো? এটা কি তোমার উচিত হয়েছে? এরকম যখন অনেকগুলা কথাবার্তা বলছে, এই কথাবার্তাগুলাই এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মধ্যে লেখা আছে। বুঝতে পারছো তোমরা? এই যে কথাগুলা, এই কথাগুলো হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মধ্যে লেখা আছে। সমাজের পিডিএফ পেজ বা সমাজের পিডিএফ তো আমি বানাই নাই। এই হচ্ছে ঘটনা। ফারজানা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিনান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া বুঝি না, নুসরত কেন বুঝো না? তাহরিমা বলছো যে কুম্ভকর্ণ মানে কি? কুম্ভকর্ণ মানে হচ্ছে নাম আর কি। কুম্ভকর্ণ মানে হচ্ছে একজনের নাম, এটাই। কুম্ভকর্ণ মানে হচ্ছে এই যে রাম আছে না, রামের ভাই হচ্ছে কুম্ভকর্ণ। ভাই ক্লাস কতক্ষণ হবে? ক্লাস হবে 20-30 ঘন্টা, সমস্যা নেই। ক্লাস কতক্ষণ বলে হবে? হ্যাঁ, ক্লাসে ঢুকে যদি জিগাও ক্লাস কতক্ষণ হবে, এটা কোনো হইলো কিছু? তুমি বলো। হ্যাঁ ফারজানা, তুমি যে বলছো ক্লাস কতক্ষণ হবে, তুমি একটা ক্লাসে ঢুকছো, ক্লাসটা দেখো যে কেমন লাগে, ঠিক আছে? তুমি ক্লাসটা দেখবা, করবা, তারপরে তুমি নোট ডাউন করবা, পিডিএফ চাইলে নিবা। তুমি ক্লাসে ঢুকে বলছো ভাই ক্লাস কতক্ষণ হবে, এটা কোনো প্রশ্ন হইলো বলো? আচ্ছা, আমরা এখন হচ্ছে মোটামুটি মেইন কাহিনীটা বুঝছো? কাহিনী বুঝছো কিনা বলো? এই ব্যাকগ্রাউন্ড কি ক্লিয়ার কিনা বলো? কাহিনী বুঝছো? এতক্ষণ তোমাদের সাথে যে গল্প করছি, এই গল্প ক্লিয়ার কিনা বলো? রাম রাবণ। এই নুসরাত, আচ্ছা নুসরাত, তুমি তোমার বাংলা পড়া লাগবে না, তুমি আপাতত মেডিকেলের পড়া পড়ো। মমতা পারভিন বলছে ভাইয়া বুঝি নাই। কোনটা বুঝো নাই মমতা, বলো কোনটা বুঝো নাই? কোনটা বুঝো নাই বলো? কাহিনী, কাহিনী বুঝো নাই? দেখো, এইদিকে হচ্ছে রাম লক্ষণ, এদের মধ্যে সম্পর্ক কি? এরা হচ্ছে ভাই, রামের ভাই হচ্ছে লক্ষণ। আরেক দিকে আছে হচ্ছে বিভীষণ, আরেক দিকে আছে রাবণ, এবং এই পাশে আছে কে? মেঘনাদ। মেঘনাদ, মেঘনাদ, ঠিক আছে? এটা তো বুঝছো যে এটা হচ্ছে দুই পাশ, এটা হচ্ছে দুইটা পক্ষ, যুদ্ধ করবে, দুইটা পক্ষ লাগবে, এটা হচ্ছে পক্ষ। তো এই রাবণ হচ্ছে রামের বউকে অপহরণ করছে, রাবণ রামের বউকে অপহরণ করছে। তো এই রাম আসে নাই যুদ্ধক্ষেত্রে, রাম না এসে ওর ভাইকে পাঠাইছে, লক্ষণকে পাঠাইছে, যে যাও তোমার ভাবিকে উদ্ধার করে নিয়ে আসো। এই লক্ষণ হচ্ছে এই রাবণের বাড়িতে আসছে, এটা তো বুঝছো? লক্ষণ রাবণের বাড়িতে আসছে। এখন বাড়িতে আসার পরে মেঘনাদ হচ্ছে পূজা করতেছিল, মেঘনাদ হচ্ছে ওদের যে পূজা, সেই পূজা করতেছিল, যে হে ঈশ্বর আমরা যখন যুদ্ধ করব, যুদ্ধ আমাকে রক্ষা করো। তখন এই মেঘনাদ দেখে কি, এই লক্ষণ হচ্ছে ওদের বাড়িতে আইসা পড়ছে। কারণ রাবণ আর মেঘনাদ ওদের সম্পর্ক, ওদের ছেলে, ওদের সম্পর্ক হচ্ছে ছেলে একজনের, রাবণের ছেলে হচ্ছে মেঘনাদ। তখন এই মেঘনাদ দেখে যে লক্ষণ হচ্ছে এখানে চলে আসছে, ওদের বাড়িতে চলে আসছে। তখন মেঘনাদ কি করতে গেছিল? মেঘনাদ হচ্ছে অস্ত্রাগারে, অস্ত্রাগারে অস্ত্র আনতে গেছে। অস্ত্র আনতে গেছে কেন? এই লক্ষণকে সে মেরে ফেলবে, এজন্য অস্ত্র আনতে গেছে। তখন কি করছে এই মেঘনাদ আর বিভীষণের প্রতি ওদের সাথে সম্পর্ক কি? ওদের সম্পর্ক হচ্ছে ওরা হচ্ছে চাচা ভাতিজা, ঠিক আছে? ওদের সম্পর্ক কি? ওরা হচ্ছে চাচা চাচা ভাতিজা। তখন এই বিভীষণ কি করছে? বিভীষণ এই মেঘনাদকে বাধা দিছে। বিভীষণ যখন এই মেঘনাদ যখন অস্ত্রাগারে অস্ত্র আনতে গেছে, তখন বিভীষণ কি করছে? ওই অস্ত্রাগারের মানে যেখানে অস্ত্র রাখা, একটা রুমের মধ্যে অস্ত্র রাখা, সেই রুমের দরজার সামনে গিয়ে এইভাবে দাঁড়ায় আছে, যে না ভাতিজা এটা হবে না কখনো, তুমি এখানে যাইতে পারবে না। মানে এই বিভীষণ হচ্ছে, মানে ওর চাচা হচ্ছে ওদের সাথে বিট্রে করছে, বিট্রে করে এই লক্ষণের সাথে হাত মিলায় লক্ষণকে ওদের বাড়িতে নিয়ে আসছে। এখন বুঝছো কাহিনী? ওকে, সম্পর্কগুলো আরেকবার বললাম। জি ভাই বুঝছি। তাহিমা মিম বলছে ক্লিয়ার, ফারজানা বলছে ক্লিয়ার। ওকে, এখন বুঝছো কিনা বলো? গল্পটাই বুঝি না, এখন বুঝছো কিনা দেখো, এখন বুঝছো কিনা, এখন বুঝছো কিনা দ্রুত জানো। এই হচ্ছে ঘটনা। রাম লক্ষণ এরা ভাই ভাই। রামের বউকে অপহরণ করছে, সীতাকে অপহরণ করছে রাবণ। রাবণ নিয়ে আসছে, ওদের বাড়িতে নিয়ে আসছে। রাম লক্ষণকে পাঠাইছে, যাও তোমার ভাবির উদ্ধার করে নিয়ে আসো। লক্ষণ গেল তাদের ভাবিকে উদ্ধার করতে। তখন এই মেঘনাদ রাবণের ছেলে দেখে যে হাই হাই চলে এসেছে লক্ষণ, লক্ষণকে করতে হবে হত্যা। মেঘনাদ যাচ্ছিল অস্ত্রাগারে অস্ত্র আনতে, সেই অস্ত্রাগারের অস্ত্রতে বাধা দিল কে? বিভীষণ। বিভীষণ বলে ভাতিজা কই যাও, এটা তো হবে না, কাভিনিহি। তখন এই মেঘনাদ বিভীষণকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলছে, যে হাই চাচা
উচিত কৃতব্য এ কাজ, নিকষা সতী তোমার জননী, অর্থাৎ তাদের যে উচ্চ বংশ সেই উচ্চ বংশকে প্রশংসা করছে। ঠিক আছে, প্রশংসা করে বলছে যে এটা এটা করো না, এটা করো না, আমার অস্ত্রান্ত দাও, অস্ত্রান্ত দিলে আমি লক্ষণকে করিব ফানা ফানা, লক্ষণকে করে ফেলবো, মেরে ফেলবো, মেরে তারে কোথায় পাঠাই দিব, জমালয়ে পাঠাই দিব, মানে জাহান নামে পাঠাই দিব। এরকম অনেকগুলো কথা বলছে, এই কথাগুলোই হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মধ্যে লেখা আছে। সুন্দর গল্প, মমতা পারবেন জি বুঝছি, আলহামদুলিল্লাহ, বুঝছো যে, ধন্যবাদ। তো এটা হচ্ছে আমাদের মূল গল্পের এখানে যে কাহিনী, সেই কাহিনীটা হচ্ছে তোমরা এখানে পড়ে নিবা, যেটা আমি বললাম, এখানে কাহিনীটা জাস্ট খালি লেখা আছে এবং এখানে মূল ভাবটা লেখা আছে। ঠিক আছে, বিভীষণ মেঘনাদ কাব্যাংশটি 14 মাত্রায়, হ্যাঁ 14 মাত্রায় অমিল প্রবাহমান জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এটা খুবই ইম্পর্টেন্ট, অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ মানে হচ্ছে যেই ছন্দের সাথে আরেকটা ছন্দ, অর্থাৎ এক লাইনের সাথে আরেক লাইন মিলবে না, অর্থাৎ শেষের শব্দটা মিলবে না। ঠিক আছে, আরেকটা শব্দ আছে দেখবে যে মাত্রাবৃত্ত। মাত্রাবৃত্ত মানে কি, শেষে একটা মাত্রা থাকবে। যেমন দেখো, আমি যদি একটা কবিতা বলি, আম পাতা জোড়া জোড়া, হ্যাঁ ধরো কবিতাটা বললাম যে আম পাতা জোড়া জোড়া, জোড়া জোড়া, শেষে দেখো একটা আকার আছে না, আকার কিন্তু আছে। আম পাতা কি হয়েছে, আম পাতা জোড়া জোড়া, মার বোচাবুক, এরপরের লাইন কি, মার বোচাবুক চড়বে ঘোড়া। এই যে দেখো একটা মিল আছে না, আম পাতা জোড়া জোড়া, মার বোচাবুক চড়বে ঘোড়া, এই যে দেখো জোড়া ঘোড়া, শেষের শব্দগুলো দেখো মিল আছে। এই যে মিল যেখানে থাকবে সেই শব্দটাকে বা সেই ছন্দটাকে বলে মাত্রাবৃত্ত ছন্দ। আর যেখানে মিল থাকবে না সেটাকে বলে অক্ষরবৃত্ত ছন্দ। যেখানে মিল থাকবে না সেটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। ঠিক আছে, অর্থাৎ বিভীষণের প্রতি মেঘনাদ তুমি যদি শেষের লাইনগুলো দেখো, শেষের শব্দগুলো যদি দেখো, দেখবা যে কোথাও কোনো মিল নাই, এরকম জুরা ঘুরা চড়া এরকম কোনো মিল থাকবে না। এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। বুঝা গেছে? ওকে। রাম নিজে কেন গেল না? রাম নিজে অসুস্থ ছিল, যুদ্ধের সময় সে অসুস্থ ছিল। ওকে, এরপর আসো মেঘনাদ। মেঘনাদ হচ্ছে লক্ষ্মীপুত্র রাবণের বীরপুত্র। এটা হচ্ছে কাহিনী লেখা আছে এখানে, যা যা বলছি তোমাদের। পিতার একান্ত অনুগত মেঘনাদ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কোনো পরিস্থিতিতেই পিতার পাশে থেকেছে। মূল মহাকাব্যে রাবণ পুত্র মেঘনাদকে ধর্ম ও নৈতিকতার গুণে প্রশ্ন নেতিবাচক চরিত্রে হিসেবে উপস্থাপন করা হলেও এই কবিতায় তাকে উপস্থাপন করা হয়েছে একজন দেশপ্রেমী ও বীর যোদ্ধা হিসাবে। অর্থাৎ তাদের যে ধর্ম, তাদের যে পুরাণ, মানে হিন্দুদের যে ধর্ম, সেই ধর্ম অনুসারে এই যে মেঘনাদ, রাবণ, এরা কিন্তু হচ্ছে কি, এরা হচ্ছে রাক্ষস, মানে এরা হচ্ছে ভিলেন। কিন্তু এই কবিতায় তারাই হচ্ছে কি দেশপ্রেমী এবং বীর যোদ্ধা। কেন? কারণ এই যে বলছিলাম, মাইকেল মধুসূদন দত্ত কি করছে, পুরা কাহিনীটা উল্টা করে লেখছে। অর্থাৎ যে আসল ভিলেন, মূল ভিলেন, ওরে দেখাইছে নায়ক হিসাবে, আর যারা নায়ক, মূল নায়ক, তাদেরকে দেখাইছে ভিলেন হিসাবে এই কবিতার মধ্যে। ঠিক আছে, পুরা ঘটনাটা সে কিন্তু উল্টে দিছে। হ্যাঁ এরকমই। ওকে, এরপর আসো। তো এটা হচ্ছে আমাদের এখানে তোমাদের ইয়া দেওয়া আছে, চার্ট দেওয়া আছে, তোমরা দেখে নিবা কাদের মধ্যে যুদ্ধ হয়েছে। রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ হয়েছে। রাবণ হচ্ছে একজন পরাক্রমশীল রাজা, সে হচ্ছে দাম্ভিক মানে অহংকারী এবং হচ্ছে কি দেশপ্রেমিক। আর রাম হচ্ছে কি ধার্মিক, ন্যায়নিষ্ঠ, আদর্শবাদী। তো এদের কূটকৌশলে তোমার হচ্ছে লক্ষণ হচ্ছে এদের কূটকৌশল করছে অন্যায় আক্রমণকারী, সে হচ্ছে হঠাৎ করে চলে আসছে জন্য বলতেছে অন্যায় আক্রমণকারী। ঠিক আছে, কূটকৌশলী, কূটকৌশলী চালাকি করছে। চালাকি করছে কার সাথে করছে? এই বিভীষণের সাথে, যে আমাকে হচ্ছে এখানে ঢুকাই দাও, ঢুকাই দিলে তোমার অনেক টাকা পয়সা দিব, তোমার ধন সম্পদ দিব, ঢুকাই দিছে। বিভীষণ ঠিক বলছে যে ঠিক আছে, এটা তো অন্যায় হয়েছে, আমার ভাই তো অন্যায় করছে। হ্যাঁ, সে মানে বাপ চাচার মধ্যে দেখো না যে যুদ্ধ থাকে, এখন তোমার বাবার সাথে তোমার চাচার জমি জমা নিয়ে দ্বন্দ্ব থাকে না, এরকম দ্বন্দ্ব, ঢুকাই দিয়েছে। ঠিক আছে, মেরা হলো আমার বাইরে, সমস্যা নাই, আমার তো কোনো সমস্যা নাই, এরকম আর কি। ওকে, তারপর হচ্ছে বিভীষণ হচ্ছে রাবণের অনুজ। রাবণের অনুজ বিভীষণ, অর্থাৎ রাবণের ছোট ভাই হচ্ছে বিভীষণ, সেটা তোমাদের বললাম। মূল রামায়ণে বিভীষণ ধার্মিক আছে, এগুলো তোমরা পড়ে নিও। এগুলো হচ্ছে আমি যা যা বলছি তখন তোমার যে গল্প বলছি, এই গল্পই জাস্ট এখানে একটু সুন্দর করে সাজানো আছে, একটু সুন্দর করে সাজাই দিছি, এটা একটু পড়ে নিও যে কার চরিত্র কেমন। লক্ষণকে, লক্ষণ হচ্ছে তোমার রামের ভাই লক্ষণ। ঠিক আছে, রাবণ, এটাও পড়ে নিবা, এটাও পড়ে নিবা। আচ্ছা, আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, বলো। হাই তাত উচিত কৃতব্য এ কাজ, এরপরের লাইন হচ্ছে নিকষা সতী তোমার জননী, ভাতৃপুত্র বাসব বিজয়ী। ঠিক আছে, তাহলে এই লাইনগুলো দেখো আসলে কিন্তু মিলে না, একটার সাথে আর একটা শব্দ কিন্তু মিলতেছে না। অর্থাৎ এই যে শেষ লাইন,
হাইতা আতুতিত কিতব এ কাজ, নিকষা সতী তোমার জননী। তাহলে দেখো শেষের শব্দটা কি জননী, তাহলে কাজের সাথে কি জননী মিলে? মিলে না, শব্দ কিন্তু মিলে না। তাহলে যেই শব্দগুলা শেষে না মিলে সেই শব্দগুলাকে আমরা বলি কি? অমৃতাক্ষর ছন্দ, ঠিক আছে? বা সরি অক্ষরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত, অমৃতাক্ষর আলাদা, অক্ষরবৃত্ত ছন্দ। ওকে, তাহলে বলো এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার কি বলো? হাই তাঁত, তাঁত শব্দের অর্থ কি? তাঁত শব্দের অর্থ হচ্ছে চাচা। একটু খেয়াল করো, হ্যাঁ, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসছিল 21-22 সেশন, 21-22 সেশন বি ইউনিটে এই প্রশ্নটা আসছিল। এই প্রশ্নটা এরকম স্পেসিফিক ভাবে কেন মনে আছে? কারণ মনে আছে এইটাতে আমি নিজেই পরীক্ষা দিছি, 21-22 সেশনে আমি নিজেই পরীক্ষা দিছিলাম, এই জন্য এটা মনে আছে এই প্রশ্নটা। প্রশ্নটা আসছিল এরকম যে তাঁত শব্দের অর্থ কি? তাঁত শব্দের অর্থ কি? প্রশ্নটা আসছিল এরকম, ঠিক আছে? প্রশ্নটা যেটা ভুল উত্তর সেটা হচ্ছে এখানে সঠিক হিসেবে ধরা হয়েছিল, যার ফলে আমি হচ্ছে 1 মার্ক পাই নাই। বলছে তাঁত শব্দের অর্থ কি? তাঁত শব্দের অর্থ কি? তো আমি ভাবছি এটা সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসছে, আমি এটাকে কি করছি? আমি এটাকে চাচা দাগাইছি। সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসছে, তাঁত শব্দের অর্থ কি? আমি তো চাচা দাগাই দিয়ে এসে পড়ছি। কিন্তু আমি যখন পরীক্ষার পরে যখন অ্যান্সার মিলাইলাম এবং যখন আমার রেজাল্ট আসলো, রেজাল্টের পর যখন আমি রেজাল্ট দেখলাম, তখন আমি হিসাব নিকাশ করে দেখলাম যে এই যে তাঁত শব্দের অর্থ, এই তাঁত শব্দের অর্থ এক্সামিনার বাবা হিসাবে ধরছে। বাবা হিসেবে ধরছে কেন? কারণ এই কবিতার মধ্যে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মধ্যে তাকে পিতৃ মানে পিতার মানে পিতার সমান হিসেবে তুলনা করছে। কিন্তু প্রশ্নে কিন্তু লেখা ছিল না যে বিভীষণের প্রতি মেঘনাদ গল্পে তাঁত শব্দের অর্থ কি। এরকম যদি লেখা থাকতো তাইলে কিন্তু আমি অ্যান্সার করতাম বাবা, অপশনে বাবাও ছিল, তখন আমি অ্যান্সার করতাম বাবা। কিন্তু প্রশ্ন ছিল যে তাঁত শব্দের অর্থ কি, তাও এটার অ্যান্সার হিসেবে ধরছে বাবাকে, যার ফলে আমি কিন্তু 1 মার্ক পাই নাই। তো এইগুলা তোমাদেরও হইতে পারে, তো এখন থেকে অবশ্যই সাবধান থাকবা যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে? এবং প্রশ্ন ভালোভাবে অ্যান্সার করার ট্রাই করবা। কবিতার মিনিং এর জন্য আমি আলাদা একটা ভিডিও করে দিব। এখন যদি আমি কবিতার মিনিং শুধু পড়াই তাহলে এটা হচ্ছে প্রায় 1 ঘন্টার মতো হয়ে যাবে ক্লাসটা, ঠিক আছে? তো এর জন্য আমি জাস্ট একটা ডেডিকেটেড ভিডিও করে দিব তোমাদের জন্য। একদম তোমাদের তো কাহিনী তো বুঝাই দিলাম, এই ভিডিওটা তোমরা কালকে পরশুর মধ্যে পেয়ে যাবা ইনশাল্লাহ। কবিতার মিনিং করে ভিডিও দিয়ে দিব। ওকে, আচ্ছা, এখানে মেডিকেল নিয়ে হচ্ছে কাহিনী হইতেছে না? যাই হোক, তাহলে সবই সবই তোমরা পেয়ে যেতেছো, সায়েন্স কমার্স আর সবই আছে। ওকে, হ্যাঁ, টিপস দিবা, পুরো মেসেজ দিও। কবিতা মিনিং করে দেন ভাই, কবিতা মিনিং করে দিব। ওকে, এটার আনসার কি বলো? হাই তাত, এখানে মেঘনাদ হচ্ছে তার চাচাকে বলতেছে, বিভীষণকে বলতেছে যে হাই তাত মানে হাই চাচা, উচিত কিতব এ কাজ, তোমার এই কাজটা করে কি উচিত হয়েছে? মেঘনাদের এই উক্তিটির মধ্যে দিয়ে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি? লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা, ভাতৃপুত্রকে হত্যায় সহায়তা করা, মাতৃ আজ্ঞা পালন না করা, নাকি মাতৃভূমির জন্য যুদ্ধ না করা? অ্যান্সার কি হবে বলো? একের অ্যান্সার কি হবে? আচ্ছা, আফিয়া বলছে একের ক, লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে, সবাই দ্রুত অ্যান্সার করে দাও। এর অ্যান্সার হচ্ছে লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা, তাই না? ওকে, ওকে, এরপরে বলো নিকষা কার মা? ওই যে বলতেছিলাম এতক্ষণ, যে বলতেছিলাম কাহিনী, দেখছো যা বলতেছিলাম এগুলাই কিন্তু মোটামুটি এমসিকিউর মধ্যে চলে আসবে। যে নিকষা কার জন্য, নিজে বলতেছিলাম যে নিকষা সতী তোমার জননী, মানে যার মা নিকষা, হ্যাঁ, এরকম আর কি। নিকষা সতী তোমার জননী, ঠিক আছে? বলো নিকষা কার মা, বলো তো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে, তোমরা কত নাম্বার প্রশ্নের অ্যান্সার দিচ্ছ আমাকে একটু বলে দিও, হ্যাঁ? ওকে, সিনান হচ্ছে অ্যান্সার দিচ্ছ, আবার কত নাম্বার অ্যান্সার দিচ্ছ একটু বলে দিও, যে 2 এর এত বা 1 এর এত নাম্বার, ক খ গ, একটু বলে দিও। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ফয়সাল সনিম বলছে যে ক, ক কোনটার ক? রামের মা, রাবণের মা, মেঘনাদের মা, নাকি বিভীষণের মা, কোনটা বলো? তাহলে নিকষ সতী কার মা? নিকষ সতী হচ্ছে বিভীষণেরও মা, বিভীষণের মা হবে, এবং কার মা হবে? রাবণেরও কিন্তু মা হবে, তাই না? এই যে রাবণেরও মা হবে, বিভীষণেরও মা হবে, কারণ রাবণ আর বিভীষণ এরা তো ভাই ভাই, তাই না? রাবণ বিভীষণ ভাই ভাই না, এরা তো ভাই। তাহলে নিকষ সতী কার মা হবে? রাবণেরও মা, বিভীষণেরও মা, দুইটাই কিন্তু অ্যান্সার, হ্যাঁ? ওকে, এই যে রাবণ এবং বিভীষণের মা, দুইজনেরই মা।
তারপর বলো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তস্কর শব্দের অর্থ কি? তস্কর, তস্কর শব্দের অর্থ কি বলো? একটু দ্রুত শেয়ার করে দাও তো, তোমরা যারা ক্লাসে আছো, ক্লাসে যারা আছো একটু ক্লাসে শেয়ার করে দাও। হ্যাঁ, ক্লাসে যারা আছো ক্লাসটা একটু শেয়ার করে দাও, যেহেতু এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে, অনেকেই এমসিকিউ ক্লাসগুলো করতে চায়, তো তাদের জন্য ক্লাসটা একটু শেয়ার করে দাও কষ্ট করে। হ্যাঁ, তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিতে পারে এবং অ্যান্সারটা দিয়ে দাও যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তস্কর কাকে বলা হয়েছে? তস্কর। ওকে, 2 এর অ্যান্সার দিচ্ছ, 3 এর অ্যান্সার দাও, 3 নাম্বার অ্যান্সার দাও। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তস্কর কাকে বলা হয়েছে? রামকে, লক্ষণকে, বিভীষণকে নাকি বাসবকে? তস্কর মানে চোরকে, চোর। কাকে তস্কর বলা হয়েছে বলো, দ্রুত দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার করো। 3 এর 3। ওকে, তাহলে তস্করকে, তস্কর হচ্ছে আমাদের লক্ষণ, তস্করকে লক্ষণ, ওই তো চোর হিসাবে আসছে তাই না? মহাকবি হুমারের হেক্টরকে আমরা সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে দেখি, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় উক্ত চরিত্রটি কার প্রতিনিধিত্ব করে? অর্থাৎ কে দেশপ্রেমিক? তোমাদের কিন্তু একটু আগে পড়াইছিলাম যে উক্ত চরিত্রটি দেশপ্রেমিক হিসেবে আছে, তাহলে দেশপ্রেমিকটা কে? রামচন্দ্র, মেঘনাদ, রাবণ নাকি বিভীষণ? বলো তো দেশপ্রেমিকটা কে? দেশপ্রেমিক কে বলো? একটু আগে তোমাদের কিন্তু দেখাইছিলাম যে ওর চরিত্রটা হচ্ছে এখানে দেশপ্রেমিক, যখন আমরা মূল ভাবটা পড়তেছিলাম তখন কিন্তু বলে দিছিলাম যে হচ্ছে দেশপ্রেমিক। কে দেশপ্রেমিক বলো, কে দেশপ্রেমিক বলো, দেশপ্রেমিক কে বলো তো? 4 এর হচ্ছে 2 নাম্বার মেঘনাদ। ওকে, থ্যাংক ইউ ফারজানা, ফারজানা থ্যাংক ইউ। বাইজিৎ বলছে 3 এর 2, 3 এর 2 মেঘনাদ। ওকে, ও 3 এর 2 বলছো, 4 এর বি তাহরিমা। ওকে ঠিক আছে, মমতা পারমিন বলছে বি, থ্যাংক ইউ। ওকে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় ধীমান বলে কাকে সম্বোধন করা হয়েছে? ধীমান, ধীমান মানে কি? ধীমান মানে হচ্ছে পুত্র, পুত্র, ধীমান মানে হচ্ছে পুত্র বা ছেলে, ঠিক আছে? ধীমান মানে হচ্ছে পুত্র বা ছেলে, অর্থাৎ এই বিভীষণ, বিভীষণ হচ্ছে পুত্র হিসেবে আখ্যায়িত করছে। কাকে আখ্যায়িত করতে পারে বলতো? বিভীষণের পুত্র মানে পুত্র হিসেবে আখ্যায়িত করছে কাকে? রাবণকে আখ্যায়িত করবে, মেঘনাদকে আখ্যায়িত করবে, কুম্ভকর্ণকে আখ্যায়িত করবে নাকি বিভীষণকে আখ্যায়িত করবে? বিভীষণ তার বিভীষণকে নিজে পুত্র হিসেবে আখ্যায়িত করতে পারবে না তাই না? তার মানে এই অপশনটা আমরা মোটামুটি বাদ দিয়ে দিতে পারি। তাহলে বলতো বিভীষণ কাকে তার পুত্র হিসেবে আখ্যায়িত করবে? 5-এর, 5-এর কত নাম্বার হবে বলতো? 5-এর কত নাম্বার হবে বলো? তাজমিন রহমান বলছে 2, কত নাম্বারে 2 বলো? অর্পিতা রায় বলছে 5-এর 2 মেঘনাদ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। নাজমুল বলছে খ, ফারজানা বলছে 5-এর খ। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, 5-এর বি। ওকে, আফিয়া বলছে 5-এর বি, রায়হান 5, 4-এর পরে আছে। আচ্ছা, নাজমুল 5-এর বি। তাহলে অ্যান্সার হচ্ছে কি আমাদের মেঘনাদ তাই না? ওকে, তারপর বলো মেঘনাদের মরে যেতে ইচ্ছা করে কেন? মেঘনাদের মরে যেতে ইচ্ছা করে কেন? অর্থাৎ এই লক্ষণ, বিভীষণ যখন লক্ষণের সাথে হাত মিলিয়ে লক্ষণকে নিয়ে আসছে এখানে, তখন মেঘনাদ বলছে, মেঘনাদ বলছে যে তার হচ্ছে কি করতে ইচ্ছে হইতেছে? মরে যেতে ইচ্ছে হইতেছে। পিতার আচরণে, লক্ষণের কথা শুনে, বিনা অস্ত্রে যুদ্ধ করায়, বিভীষণের কথা শুনে কি হবে বলতো? অ্যান্সার কিন্তু মোটামুটি বলে দিছি, অ্যান্সার কিন্তু বলে দেওয়া হয়েছে। বলো 6-এর কত নাম্বার বলো তো? 6-এর কত নাম্বার হবে বলো? 6-এর কত? মেঘনাদের মরে যেতে ইচ্ছা করছে কেন? আরে মরে যেতে ইচ্ছা করতেছে তোমাদের এই কথা শুনে। 6-এর হচ্ছে, ফারজানা বলছে 6-এর 4, তাহরিমা 6-এর 4, তাজমিন বলছে 6-এর ক। পিতার আচরণ না, পিতার আচরণ না, মেঘনাদের মরে যেতে ইচ্ছা করতেছে তার চাচার কথা শুনে, বিভীষণের কথা শুনে। অ্যান্সার হচ্ছে বিভীষণের কথা শুনে। ওকে, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললালে, এখানে বিধু শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দেখো এখানে একটা কিন্তু শব্দের অর্থ থেকে প্রশ্ন আসে, তো শব্দের অর্থগুলো অনেকেই হচ্ছে এখানে বুঝে না, আমি একটু তোমার বুঝাই দিই। এই যে স্থাপিলা, এই স্থাপিলা শব্দের অর্থ হচ্ছে স্থাপন করা। কি করা ভাই? স্থাপন করা। অর্থাৎ কোনো কিছু মনে করো তুমি স্থাপন করতেছো, ঠিক আছে? ইটের উপরে ইট স্থাপন করা, এরকম করা যায় না? একটা ইটের উপর একটা ইট রাখলাম, ইট স্থাপন করলাম, এরকম। এই যে বিধুরে, এখানে বিধুরে শব্দের অর্থ কি? বিধুরে শব্দের অর্থ হচ্ছে চাঁদ। বিধি, এখানে বিধি মানে কি? বিধি মানে হচ্ছে স্রষ্টা, বিধি মানে হচ্ছে কি? স্রষ্টা। স্থানুর ললাটে, স্থানু মানে হচ্ছে কি? স্থান, স্থানু মানে হচ্ছে একটা স্থান, স্থানু মানে কি? স্থান। আর ললাট, এই ললাট মানে কি? ললাট মানে হচ্ছে কপাল, ললাট মানে হচ্ছে কি?
কপাল, ললাট মানে কি কপাল। তাহলে এই লাইনটার অর্থ কি দাঁড়ায়, যে স্রষ্টা বা বিধাতা, বিধাতা বিধাতা এই যে বিধু মানে চাঁদ, বিধাতা চাঁদকে চাঁদকে স্থাপন করেছে, মানে চাঁদকে স্থান দিয়েছে কোথায়, কপালে। বিধাতা চাঁদকে স্থান দিয়েছে কপালে। এরপর লাইন হচ্ছে পরি কি শশী যান গড়াগলি ভূতলে, এরকম, ঠিক আছে। পরি কি শশী যান গড়াগলি ধুলায়, অর্থাৎ সেই চাঁদ কি কখনো ধুলার মধ্যে গড়াগড়ি খায়। মেঘনাদ বিভীষণকে বলতেছে, অর্থাৎ আমরা তো উচ্চ বংশ, আমরা তো অনেক উপরে থাকবো, আমরা কি নিচু শ্রেণীর মানুষের সাথে গিয়ে গড়াগড়ি খাবো, একসাথে মিশবো, মিশবো না। তার চাচার এসে বলতেছিল উদ্বুদ্ধ করার জন্য, যে আরে চাচা আমরা তো অনেক উচ্চ শ্রেণীর, তুমি কার সাথে গিয়ে হাত মিলাইছো, এটা কি ঠিক হয়েছে তোমার কাজটা, এরকম। তাহলে বলো তো বিদু শব্দের অর্থ কি, তুমি তো এখন তাহলে জেনেই যাবে, অ্যান্সার তো বলেই দিছি নাকি, 7 সি। তাহলে অ্যান্সার হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে চাঁদ। থ্যাংক ইউ। ওকে, এরপরে বলো স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি, অর্থাৎ পরের লাইনটা চলে আসছে, বাক্যটি প্রকাশ পেয়েছে। এই লাইনের অর্থ তো তোমাদের বলেই দিছি। এই লাইনের অর্থ কি, পরি মানে পরে যায় আর কি, পরি কি ভূতলে, ভূতল মানে কি, ভূতল মানে হচ্ছে ভূমিতে, মানে মাটিতে আর কি, ভূমি বা মাটি। শশী যান, শশী মানে কি, শশী মানেও কিন্তু চাঁদ, শশী মানে হচ্ছে চাঁদ। এগুলো কিন্তু তোমাদের সমার্থক শব্দ শিখতে অনেক কাজে লাগবে। তোমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা, কোথাও ভার্সিটির অ্যাডমিশন দাও বা অন্য কোথাও যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা, তখন কিন্তু এই সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসবে, এগুলো অনেক কাজে লাগবে। শশী মানেও চাঁদ, যান মানে হচ্ছে যায় আর কি, যান মানে হচ্ছে কি যাওয়া, যাওয়া বা যায়। গড়াগড়ি মানে তো বুঝোই, গড়াগড়ি খাওয়া, মাটিতে গড়াগড়ি খাওয়া, হামাগুড়ি খাওয়া। আমাদের যখন আগে আম্মু আব্বু মারতো, তখন কি করতাম, মাটিতে একদম শুয়ে যেতাম, শুয়ে কি করতাম, গড়াগড়ি খাইতাম। এবার ধুলা, ধুলা মানে তো বুঝোই ধুলা বালু, অর্থাৎ বলতেছে বিধাতা তো চাঁদকে আকাশে স্থাপন করছে, সেই চাঁদ কি কখনো মাটিতে গিয়ে গড়াগড়ি খায়, এরকম প্রশ্ন করতেছে। বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে, মতিচ্ছন্নতা, আহাজারি, মত পরিবর্তন নাকি আত্মমর্যাদা, কোনটা প্রকাশ পাবে বলতো। এটাতে প্রকাশ পাচ্ছে তাদের আত্মমর্যাদা, যে আরে আমরা তো অনেক উঁচু বংশ, আমরা কি কখনো নিচু বংশের মানুষের সাথে গিয়ে মিশবো, তার চাচারে বলতেছিল। তখন অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে তাহলে আত্মমর্যাদা, অ্যান্সার হচ্ছে আমাদের আত্মমর্যাদা। থ্যাংক ইউ। এরপরে বলো, এরপরে প্রশ্ন 9 নাম্বার, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রক্ষরথী কে। এই বিভীষণ হচ্ছে, সরি, এই মেঘনাদ হচ্ছে বিভীষণকে বলতেছিল, মেঘনাদ হচ্ছে বিভীষণকে বলতেছিল, বিভীষণকে কি বলতেছিল, হে মহারথী, হে মহারথী এ কি মহারথীর প্রথা, হে মহারথী এ কি মহারথীর প্রথা, এরকম একটা প্রশ্ন করতেছিল। হে মহারথী, এটা কি মহারথীর প্রথা, অর্থাৎ হিন্দু পুরাণে বা যুদ্ধের একটা নিয়ম আছে। যুদ্ধের নিয়ম কি, যুদ্ধের নিয়ম হচ্ছে তোমার কাছে অস্ত্র থাকবে, ওর নাম শশী, চাঁদ। ওকে, তাহলে যুদ্ধের হচ্ছে নিয়ম কি, যুদ্ধের নিয়ম হচ্ছে তোমার কাছে অস্ত্র থাকবে, আমার কাছে অস্ত্র থাকবে, দুজন সামনাসামনি হবো, মুখোমুখি হবো, যুদ্ধ করব। কিন্তু এই কবিতার মধ্যে বা এইখানে দেখানো হয়েছে যে লক্ষণ কিন্তু সে কিন্তু অস্ত্র শস্ত্র নিয়ে একদম রেডি, মেঘনাদকে মেরে ফেলবে, কিন্তু মেঘনাদের কাছে কিন্তু কোনো অস্ত্র নাই, মেঘনাদের কাছে কোনো অস্ত্র নাই। সে অস্ত্রাগারে যাইতেছিল অস্ত্র আনতে, কিন্তু তার চাচা কিন্তু ঢুকতে দেয় নাই। তখন তার চাচাকে প্রশ্ন করতেছে, বলো হে মহারথী, এটা কি মহারথীর প্রথা, একজনের কাছে অস্ত্র আছে, আমার কাছে অস্ত্র নাই, তাহলে আমি কি পারবো, পারবো না। তাহলে আমার কাছে অস্ত্র থাকবে, তার কাছে অস্ত্র থাকবে, তাইলে না যুদ্ধ ফাটাফাটি হবে, সমান সমান হবে, তাই না। তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রক্ষরথীকে বলো, 9 নম্বরের অ্যান্সার হচ্ছে কি বিভীষণ, তাই না। ওকে, মহারথীর প্রথা বলতে কোন প্রথার কথা বোঝানো হয়েছে, মহারথীর প্রথা বলতে কোন প্রথার কথা বোঝানো হয়েছে। দেখো আমি যেই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছি, এরপরের প্রশ্নই কিন্তু এটা, এগুলো আবার আসতেছে ব্যাখ্যা থেকে আবার প্রশ্ন। তার মানে তুমি যদি আমার ব্যাখ্যাগুলো শুনো, তাহলে তুমি অনেকগুলো অ্যান্সার করতে পারবা, বা তুমি সৃজনশীলে লিখতে পারবা। ওকে, বলো মহারথীর কথা বলতে কি বোঝানো হয়েছে, বীরের যুদ্ধরীতি, রাজনৈতিক কৌশল নাকি মহাজনী কারবার নাকি দানশীলতা, কি হবে বলো তো, 10 নম্বর কি হবে। ওকে, 9 এর অ্যান্সার দিচ্ছ, সবার উত্তর হয়েছে, থ্যাংক ইউ। আমি সবার কমেন্ট দেখতেছি, যারা যারা কমেন্ট করতেছো দেখতেছি। ওকে, ফারজানা বলছে ওকে 10 এর ক, মানিক মিয়া 9 এর ডি, তাহিমা 9 এর ডি, ওকে, সুব্রত 9 এর ডি, ভাই কেমন, কেমন মানে কি মানিক মিয়া 9 এর 4, ওকে, অর্পিতা রয় 9 এর 4, ফারজানা 9 এর ক, ওকে 9 এর। শুভ্র বলছে 10 এর ক, অর্পিতা 10 এর ক,
নুসরাত বলছে 10-এর ক। তাহলে মহারথীর কথা বলতে কি বীরের যুদ্ধ রীতি, অর্থাৎ দুজনের কাছে যুদ্ধ থাকবে, দুজন সমান সমান ফাটাফাটি হবে। সচক্ষে দেখেছে রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, নিজেকে দাস বলার পিছনে মেঘনাদ কোন মনোভাবটি ক্রিয়াশীল, অর্থাৎ মেঘনাদ তার চাচারে বলতেছে যে চাচা তুমি তো অনেক বিজ্ঞ মানুষ, আমি দাস, আমি এত কিছু বুঝি না, বাট তুমি বিজ্ঞ হয়েও কিভাবে আরেকজনের তুমি হচ্ছে আমাদের সাথে বিট্রে করছো এরকম। তাহলে এখানে কি প্রকাশ পেয়েছে? তার বিনয়, বংশগৌরব, অহমিকা, হীনমন্যতা। কি প্রকাশ পেতেছে বলো? অহমিকা তো হবেই না, কারণ দাসের সাথে অহমিকা শব্দটা যায় না। দাস আবার অহংকারী হবে কেন? যায় না। বংশগৌরবও যায় না, দাসের তো কোনো বংশগৌরব থাকার কথা না, উচিত না। তাহলে এই এই দুইটা অপশন আমরা এমনিতেই বাদ দিয়ে দিতে পারি। হইতে পারে বিনয় অথবা হইতে পারে হীনমন্যতা। কি হবে বলো? 11। আমার কমেন্ট দেখেন না কেন নুসরাত? ওকে, দেখলাম না। মিম তালুকদার হচ্ছে 10-এর অ্যান্সার দিচ্ছ, ওকে 11-এর অ্যান্সার দাও। 11 অ্যান্সার বললো কি হবে? 11 আনসার পেলাম না, কিন্তু 11 আনসার দাও, দ্রুত দ্রুত 11 আনসার দাও। এবং তোমরা ক্লাসটা শেয়ার করতেছো না, তোমরা অনেক বেশি দুষ্ট হয়ে গেছো। কিপটামি করো না, কিপটামি করো না, রোজা রমজানের মাস। জসিমউদ্দিন বলছে 11-এর ক, ফারজানা বলছে 11-এর ঘ। হীনমন্যতা কেন হবে? হীনমন্যতা কি হওয়া উচিত বলো? হীনমন্যতা হওয়া কি উচিত বলো? নিজেকে কেন দাস বলছে? সে বিনয়ের সাথে নিজের দাস বলছে। চাচার সাথে কথা বলতেছে তো, তো চাচার সাথে কথা বলে তুমি তোমার চাচার সাথে কথা বলে তো তুমি তার হীনমন্যতাই ভুগবে না। তখন বিনয়ের সাথে বলতেছে যে চাচা তুমি তো অনেক কিছু জানো, অনেক বিজ্ঞ তুমি, আমি কিছু জানি না, আমি অজ্ঞ, আমি দাস। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে বিনয়। মহামন্ত্র বলে যথা নমশির ফণি মলিন বদল লাজে উত্তরিলা রথি। এখানে রথি কে, অর্থাৎ রথি এই কথাটা বলতেছে। রথি কে বলো? মহামন্ত্র অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে মন্ত্র, মানে মন্ত্র তো বুঝো, তন্ত্র মন্ত্র মন্ত্র। মন্ত্র বলে মানে বা শাস্ত্র বলে যথা মানে যেমন নম্র শির ফণি। নম্র শির, নম্র শির মানে কি? মানে নিচু মাথা ওলা আর কি, নিচু মাথা। নম্র মানে হচ্ছে নিচু থাকা, আর শির মানে হচ্ছে মাথা, নিচু মাথা। আর এই ফণি মানে কি? ফণি মানে হচ্ছে সাপ। ফণি মানে কি? সাপ। মলিন বদল লাজে, অর্থাৎ মন্ত্রের বলে সাপ যেমন কি হয়ে যায়, সাপের মাথা যেমন নিচু হয়ে যায়। এই কথার অর্থ হচ্ছে এটা, যে মন্ত্রের কারণে বা মন্ত্রের জন্য সাপের মাথাও কি হয়ে যায়? নিচু হয়ে যায়। মলিন বদল লাজে, লজ্জায় বা তার অজ্ঞতায় তার মাথাও কি হয়ে যায়? নিচু হয়ে যায়। তাহলে অ্যান্সার কি? 12 অ্যান্সার কি হবে? 12-র সি। হ্যাঁ, মেঘনাদ। এখানে রথিকে, রথি হচ্ছে মেঘনাদ। এই কথাগুলা কে বলতেছিল? কথাগুলা বিভীষণ বলতেছিল। কথাগুলো হচ্ছে এই কথাগুলো হচ্ছে বিভীষণ বলতেছিল। হ্যাঁ, এই কথাগুলো বিভীষণ বলতেছিল। ওকে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রাবণ অনুজ বলতে কাকে বোঝানো হয়েছে? অর্থাৎ রাবণের ছোট ভাইকে বলতো। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রাবণ অনুজ, রাবণ অনুজ কে হবে বলো? কুম্ভকর্ণ, বিভীষণ, লক্ষণ, রাম, কোনটা হবে? রাবণ অনুজ, রাবণ অনুজ। রাবণ অনুজকে, রাবণ অনুজ হচ্ছে বিভীষণ, অর্থাৎ রাবণের ছোট ভাইকে, রাবণের ছোট ভাই হচ্ছে বিভীষণ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় নিজ কর্মদোষে হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা। নিজ কর্মদোষ কোন প্রসঙ্গে ব্যবহৃত? সীতাকে অপহরণ, রামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায়, শূর্পণখার নাক কর্তন, রামের বনবাস যাত্রা। এরা যদি তোমরা পারো তাহলে বুঝবো যে তোমরা যে এই যে কাহিনীটা আছে, গল্পটা আছে, আমি যে গল্প বলছিলাম ফার্স্টে, এই গল্পটা তোমরা বুঝছো। এই প্রশ্নের অ্যান্সার যদি দিতে পারো সঠিক উত্তর, তাহলে ধরে নিব তোমরা যে এই গল্পটা আছে সেই গল্পটা তোমরা বুঝতে পারছো বা ধরতে পারছো কাহিনীটা কি। বলো তো এটার অ্যান্সার কি? 14-এর অ্যান্সার কি হবে বলো? 14-এর উত্তর কি হবে বলো? 14 নাম্বারের উত্তর কি? 14 নাম্বারের উত্তর কি হবে বলো? কর্মদোষ, নিজ কর্মদোষ। কোনটা কর্মদোষ ছিল? তাদের ভুল ছিল কোনটা বলো? তাদের ভুল ছিল কোনটা বলো? 14 নাম্বারের হচ্ছে অর্পিতা বলছে 14-এর ক। ওকে, ফারজানা বলছে 14-এর ক। মানিক মিয়া 14-এর ক। কোনটা তো ভুল ছিল বলো? কোনটা ভুল? তাহরিমা বলছে 14-এর ক, থ্যাংক ইউ। মিম তালুকদার বলছে আচ্ছা 13 বলছে ও। জসিমউদ্দিন বলছে 14-এর ক।
বি বলছো তোহা, কোনটার বি বলছো? হাসিব বলছো 14 ক। তাহলে তাদের ভুল কি? তাদের ভুল হচ্ছে যে সীতাকে অপহরণ করছে, সে সীতাকে অপহরণ। হ্যাঁ, ওকে। নির্গুণ স্বজন শ্রেয়, স্বজন বলতে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বোঝানো হয়েছে তা কাকে? অযোধ্যাবাসী, রাঘব, লঙ্কাবাসী, নাকি লক্ষণ? নির্গুণ স্বজন, নির্গুণ মানে কি? মানে যার কাছে কোনো গুণ নাই। স্বজন মানে কি? আপনজন, শ্রেয়। ঠিক আছে, নির্গুণ স্বজন শ্রেয় অর্থাৎ পর পর সদা, পর পর সদা, অর্থাৎ যে পর মানুষ সে সবসময় পর মানুষ থাকবে, সে সবসময় পর মানুষ থাকবে। সে যত ধনী হোক, সে যত জ্ঞানী হোক, তোমার কোনো লাভ আছে? তোমার কোনো লাভ নাই। অর্থাৎ যে তোমার আপন না, যে পর মানুষ, সে সবসময় পরই থাকবে। আর এই যে নির্গুণ স্বজন শ্রেয়, অর্থাৎ যারা তোমার আপনজন, যারা তোমার আপনজন, কাছের মানুষ, ওদের যত মানে অকর্মণ্যই হোক না কেন, দেখবা যে বিপদে আপদে ওরাই কিন্তু আগায় আসবে। তোমার যখন কোনো একটা অসুখ হয়, অসুস্থ হয়ে যাও তুমি, তখন কে আগায় আসে? অবশ্যই তোমার পরিবারের মানুষেরা। তাহলে দেখবা যে তাদের কাছে যদি কোনো গুণও না থাকে, মনে করো তাদের কোনো গুণ নাই, তারা এত বড় বীর মুক্তি তোমার মনে করো বীর যোদ্ধা না, বা বড় কোনো মানুষ না, এলন মাস্ক না, অনেক টাকা পয়সার মালিক কোটিপতি এমন না, কিন্তু তুমি যদি অসুস্থ হয়ে যাও, দেখবা যে তোমার পরিবারের লোকেরাই কিন্তু আগায় আসে। অর্থাৎ আমাদের যে স্বজন আপনজন, তারাই আমাদের কাছে শ্রেষ্ঠ বা প্রিয়। অর্থাৎ আর যে পর, সে সবসময় পরই থাকবে, সে কখনো আপন হয় না। টাইমটা চেঞ্জ করে কই দিব? তোমাকে থ্যাংক ইউ কেন বলবো? কি করছো তুমি? 15 গ, ফারজানা বলছে 15 গ, আবিদ বলছে 15 গ, জসিম উদ্দিন বলছে 15 গ, মিম তালুকদার বলছে 15 গ। তাহলে পর পর সদা এটা কাকে বোঝানো হয়েছে? লঙ্কাবাসীকে না? ওকে। বিভীষণ মেঘনাদ চরম ঘৃণা প্রকাশ পেয়েছে কোনটিতে বলতো? হে পৃথিবী, তবে বাক্য ইচ্ছে মরিবার, অর্থাৎ তোমার কথা শুনে মরে যেতে ইচ্ছা করতেছে, আর ভালো লাগতেছে না। কহ মহারথী, কি মহারথীর কথাটা তো তোমরা জানোই যে যুদ্ধের কাহিনী বলা হয়েছে। নির্গুণ স্বজন শ্রেয়, পর পর সদা, অর্থাৎ যে নির্গুণ স্বজন মানুষ, আপনজন মানুষ, কোনো গুণ না থাকলেও উনি শ্রেষ্ঠ, পর সবসময় পরই থাকে। গতি যার নিচ্ছ, নিচ্ছে দুর্মতি, অর্থাৎ গতি যার নিচ্ছ, অর্থাৎ যার চিন্তা ভাবনা, যার চিন্তা ভাবনা নিচু মন মানসিকতার, সে সবসময় কি করবে? নিচু মন মানসিকতার মানুষের সাথে মিশবে। কথার অর্থ হচ্ছে এটা। গতি যার নিচ্ছহ, নিচ্ছে দুর্মতি, অর্থাৎ যার চিন্তা ভাবনা ছোট লেভেলের, হ্যাঁ, মানে যার মন ছোট, সে সবসময় দেখবে যে ছোট মন মানসিকতা হলো মানুষের সাথে মিশবে। ওকে, তাহলে 16 বলছে তাহরিমা বলছে 16 ক, হে পিতৃপতা বাবাকে ইচ্ছে মারিবারে। ঘৃণা প্রকাশ পেয়েছে কোনটা? ঘৃণা, ঘৃণা, ঘৃণা প্রকাশ পেয়েছে কোনটা? ক নাম্বারটা, তাই না? ঘৃণা প্রকাশ পেয়েছে কোনটা? ক নাম্বার। ও, ক নাম্বারও হবে, ক নাম্বারও হয়, এটাও হয়। গতি যার নিচ্ছ, নিচ্ছে দুর্মতি, এটাও হবে, দুইটাই হবে ঘৃণা। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসব বিজয়ী, বাসব বিজয়ীকে? বীরবাহ, কুম্ভকর্ণ, মেঘনাদ নাকি বিভীষণ? বাসব বিজয়ীকে? বাসব বিজয়ী আছে মেঘনাদ, এটা একটু মনে রাখবা। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় সৌমিত্রীকে? মেঘনাদ, লক্ষণ, বিভীষণ, রাবণ। সৌমিত্রী কুমতি মানে সৌমিত্রীর ছেলে, তাহলে সৌমিত্রীকে? ওকে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় সৌমিত্রীকে? সৌমিত্রী হচ্ছে লক্ষণ। কার অপর নাম সৌমিত্রী? লক্ষণ। একই প্রশ্ন চলে আসে, তাই না? নিকুম্বিলা যজ্ঞাগারে মেঘনাদ যে দেবতার পূজা করতেছিল, কোন দেবতার পূজা করতেছিল বলতো? অগ্নিদেব, ইন্দ্রদেব, বরুণদেব, সোমদেব। কোন কবিতার পূজা করতেছিল? কোন দেবতার পূজা করতেছিল? অগ্নিদেব, আগুনের। জিমুতেন্দ্র কিসের গর্জন? জিমুতেন্দ্র মানে হচ্ছে মেঘ, এই কথাটা একটু মনে রাখবা। জিমুতেন্দ্র শব্দের অর্থ হচ্ছে কি? মেঘ। জিমুতেন্দ্র শব্দের অর্থ মেঘ, মেঘের গর্জন। আচ্ছা, এত এমসিকিউ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটুকু মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। টোটাল স্বর্গ আছে 9টা, টোটাল স্বর্গ আছে 9টা। এই 9টা স্বর্গের মধ্যে মানে অধ্যায়ের মধ্যে 6 নাম্বার অধ্যায় থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে, বিভীষণের প্রতি মেঘনাদ। কোন ছন্দে লেখা? এটা হচ্ছে অমৃতাক্ষর, স্বরবৃত্ত, স্বরমাত্রিক নাকি মাত্রাবৃত্ত? এটা অমৃতাক্ষর আসলে হবে না, এটা হবে অক্ষরবৃত্ত। অমৃতাক্ষর বলা যায়, যদিও 14 লাইনের ইয়ে না। আচ্ছা, রথী অর্থ কি? রথ চালক, অর্থগুলো পড়বা। মৃগন্ধ শব্দের অর্থ সিংহ। নিকুম্বিলা যজ্ঞাগার হলো মেঘনাদের যজ্ঞস্থান। জিমুদ্রন্দ হচ্ছে মেঘের ডাক। সম্পূর্ণ পরিত্যাগ বলতে বোঝায় জলাঞ্জলি দিলাম। দুর্মতি অর্থ হচ্ছে কি? অসৎ বা মন্দ বুদ্ধি। স্থানু মানে কি?
স্থান দেওয়া, স্থান দেওয়ার আরেকটা শব্দ হচ্ছে নিশ্চল, স্থান দেওয়া বা নিশ্চল। আহবে মানে হচ্ছে ভঞ্জি বা আহবে, যুদ্ধ করবে। তস্কর মানে কি? তস্কর মানে চোর। রাবণের মায়ের নাম কি? রাবণের মায়ের নাম নিকষা। রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান রাঘব বা রামচন্দ্র। অরিন্দ্রম অর্থ যে অরি বা শত্রুকে দমন করে। অরিন্দম হচ্ছে মেঘনাদার একটা নাম, মেঘনাদার একটা নামই হচ্ছে অরিন্দম। বিভীষণ হলেন রাবণের কনিষ্ঠ সহোদর নাম। ওকে, মানে ভাইয়ের নাম। সহোদর মানে ভাই। এখানে অনেকগুলা জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে এবং অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, এবার তোমরা পিডিএফ থেকে দেখে নিবা। এখান থেকে আমি আবার বলে দেই যে এখান থেকে তোমাদের কমন থাকবে এইচএসিতে, ঠিক আছে? এইচএসিতে কিন্তু তোমরা এখান থেকে কমন পাবা, একদম মোটামুটি 90% কমন পাবা। যদি এখানে সবকিছু অ্যাড করি নাই, খুব কম অ্যাড করা আছে, জ্ঞানমূলক প্রশ্ন খুব কম অ্যাড করা আছে, অনুধাবনমূলক প্রশ্ন খুবই কম অ্যাড করা আছে। এখান থেকে 90% তোমরা কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? সাহিত্যে খেলা, এই যে তোমরা খেলাধুলা অনেক বেশি পছন্দ করো, পড়াশোনা করতে ভালো লাগে না, এইটাই হচ্ছে সাহিত্যে খেলা প্রবন্ধে বলা আছে যে মানুষ হচ্ছে কি করতে পছন্দ করে? খেলাধুলা করতে পছন্দ করে, খেলাধুলা দেখতে পছন্দ করে, কিন্তু পড়ালেখা করতে তাদের ভালো লাগে না, যেমন আমারও নিজেরও ভালো লাগে না পড়ালেখা করতে। এটাই হচ্ছে এই প্রমোদ চৌধুরী সাহিত্যে খেলা গল্পে লেখা আছে। এইখানে এই আমি যে কথাটা বললাম এটাও কিন্তু এই গল্পের মধ্যে আছে, যে মনে করো পাশাপাশি দুইটা মাঠ, একটা হচ্ছে খেলার মাঠ, আর একটা মনে করো হচ্ছে এমনি মাঠ। এখন এই দুইটা মাঠের মধ্যে একজন মনে করো যদি গিয়ে বক্তৃতা দেয়, অনেক বড় মোটিভেশনাল টাইপের কথাবার্তা বলে, আর আরেকটা মাঠে যদি খেলাধুলা হয়, হ্যাঁ মনে করো ব্রাজিল আর্জেন্টিনার খেলা, মনে করো ব্রাজিল আর্জেন্টিনার খেলা, অথবা মনে করো বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট খেলা, তো এরকম যদি খেলা হয় তাহলে মানুষ কোনটাই যাবে বলো? মানুষ কিন্তু অবশ্যই খেলা দেখতে যাবে। কিন্তু মোটিভেশনাল কথাবার্তা বা তোমার সিরিয়াস লেভেলের যে কথাবার্তা, সেই কথাবার্তাগুলো কিন্তু মানুষ শুনবে না। তাহলে মানুষ কি করতে পছন্দ করে? মানুষ সাহিত্যকে পছন্দ করে না, মানুষ হচ্ছে এই খেলাকে পছন্দ করে। তাহলে এই যে খেলাটা, এই খেলাটা প্রমোদ চৌধুরী সাহিত্যের মাধ্যমে খেলতে চেয়েছেন, যে সাহিত্যটা আসলে হবে এরকম খেলার মতো। অর্থাৎ আমি যখন একটা সাহিত্য পড়বো, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো উপন্যাস পড়বো বা কোনো কবির একটা উপন্যাস পড়বো, গল্প পড়বো, কবিতা পড়বো, তখন আমার কাছে যেন ভালো লাগা কাজ করে, আমার কাছে যেন এটা ভালো লাগা কাজ করে, কখনো যেন আমি এটা নিজে জোর করে না পড়তে হয়, কিন্তু আমরা কিন্তু জোর করেই পড়ি, ঠিক আছে? তোমরা যারা এইচএসিতে আছো, তো তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো পেজে পেয়ে যাবা, পিডিএফ দিয়ে দিবা, পিডিএফ পেজে পাবা, গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপে পাবা, হোয়াটসঅ্যাপে পাবা। ওকে গুরু, তাহলে মানুষ কি করতে পছন্দ করে? মানুষ হচ্ছে খেলাধুলা করতে পছন্দ করে। তো এই খেলাধুলাটা কিরকম হতে হবে? সাহিত্যের মধ্যে খেলাধুলা থাকতে হবে, মানে সাহিত্যটা পড়ে যেন মানুষ মজা পায়। মানুষ খেলাধুলা করে কেন বলো তো? মানুষ খেলাধুলা করে কেন? তারা আনন্দ পায়, তাই না? তো সাহিত্যটা পড়ে মানুষ যেন আনন্দ পায়। এবং এই প্রমোদ চৌধুরী কিন্তু আমাদেরও বিরোধিতা করছে, মানে যারা মাস্টার সম্প্রদায় আছে, শিক্ষক সম্প্রদায় আছে, যে এই শিক্ষক সম্প্রদায় হচ্ছে এই খেলাধুলার অন্তরায়। যদি আমি এটার সাথে একমত না, কেন একমত না? কারণ আমরা আসি দেখেই বা আমাদের টিচাররা আসি দেখেই, আমিও তো আমার শিক্ষক থেকে শিখছি, এরকম মোটামুটি শিখতে পারি, তোমরাও শিখতেছো বিভিন্ন জায়গায় আমাদের কাছে। তো এরকম আছে বলা আছে। এবং আরেকটা কথা বলা আছে যে যার যেখানে ইচ্ছা, মানে যার যেখানে স্থান, সেইখানে গেলেই হচ্ছে মানুষ কি করবে? কথা শুনবে, তাই না? যে যার হচ্ছে আমি আমি মনে করো এখন তোমাকে কোনো কিছু পড়াচ্ছি, এখন আমি যদি মনে করো যে চার রাস্তার মোড়ে গিয়ে যদি এগুলা যদি তো কারো পড়াই, যে ভাই আসেন বিভীষণের প্রতি মেঘনাদে এই কাহিনী করছে, হ্যাঁ, বা প্রমোদ চৌধুরী এই কথাগুলো বলছে, আসেন শুনেন, কেউ শুনবে? জীবনও শুনবে না। তাহলে আমার একটা নির্দিষ্ট স্থান আছে এবং বক্তৃতা দেওয়ার নির্দিষ্ট একটা স্থান আছে, এবং মানুষ সবসময় কি করতে চায়? মানুষ সবসময় উপরে উঠতে চায়, ঠিক আছে? উপরে উঠতে চায়, এবং তার এটা টেন্ডেন্সি থাকে, 24 ঘন্টায় টেন্ডেন্সি থাকে যে আমি সবসময় কি থাকবো? উপরে থাকবো, উপরের দিকে থাকবো। এই কথাগুলো হচ্ছে এই কথাগুলো হচ্ছে এই প্রমোদ চৌধুরীর সাহিত্যে খেলা এখানে বলা আছে। দেখো, প্রমোদ চৌধুরীর সাহিত্যে খেলা প্রবন্ধ, তার প্রবন্ধ সংগ্রহ বই থেকে নেওয়া হয়েছে, তার একটা বই আছে প্রবন্ধ সংগ্রহ, এই বই থেকে নেওয়া হয়েছে। এটি সর্বপ্রথম প্রকাশিত হয় তার সম্পাদিত সবুজ পত্র পত্রিকায়। প্রমোদ চৌধুরীর পত্রিকা হচ্ছে সবুজ পত্র পত্রিকা। এটা তারিখ তরিক লাগবে না, তারিখ তোমাদের আসবে না কোনো পরীক্ষায়। সাহিত্যে খেলা প্রবন্ধে সাহিত্যের প্রকৃত স্বরূপ, তার উদ্দেশ্য এবং সাহিত্যিকদের যথার্থ করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। প্রাবন্ধিক বিষয়টিকে সহজভাবে তুলে ধরার জন্য সাহিত্যকে খেলার সাথে তুলনা করেছেন। সাহিত্য যে নিছক উদ্দেশ্যই আনন্দ লাভের মতোই এক ধরনের খেলা, নানা যুক্তি উদাহরণের মাধ্যমে সেই বিষয়ই তিনি এখানে তুলে ধরেছেন। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদ্দার উদাহরণ টেনে ধরেছেন। এটা কিন্তু মনে রাখবা, ফরাসি মানে কি? ফরাসি মানে হচ্ছে ফ্রান্স, ফ্রান্সের ভাস্কর মানে হচ্ছে যারা আছে ভাস্কর্য বানায় আর কি, বিভিন্ন ধরনের, দেখো না এই যে স্কাল্পচার যে থাকে এরকম।
রোদ্দার মতো একজন বিখ্যাত ভাস্কর যে খেলার ছলে আঙুল টিপে টিপে মাটির পুতুল তৈরি করতেন সে বিষয়ে তিনি উল্লেখ করেছেন। ছোট ছোট কাজ করতে করতেই যে বড় সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছানো যায় তাই তিনি ইঙ্গিত করেছেন। এই হচ্ছে মূল বক্তব্য। আর তার কথার মতে, তার ভাষ্য মতে, কেউ শুরুতে খ্যাতিমান হয়ে ওঠার উদ্দেশ্য নিয়ে সাহিত্য চর্চা শুরু করেন তবে সেটি তার পতনের কারণ হতে পারে। অর্থাৎ কেউ যদি মনে করো যে আমি মনে করো যে একটা বই লিখবে এরকম ভাব, এখন মনে করো তুমি মনে করো একটা বই লিখবে এরকম ভাব, এখন তুমি মনে করতেছো যে আমি বই লেখা মনে করো একদম কোটিপতি হয়ে যাবো, বই লেখা কোটিপতি হয়ে যাবে, তাহলে সে কি তার সাহিত্যটা কি হবে? তার সাহিত্যটা কিন্তু এত ভালো হবে না। দেখো রামায়ণ যে লেখছে, রামায়ণের লেখককে, রামায়ণের লেখক হচ্ছে বাল্মীকি। রামায়ণের লেখক হচ্ছে বাল্মীকি, ঠিক আছে? রামায়ণের লেখকের নাম হচ্ছে বাল্মীকি। তাহলে এই বাল্মীকি কিন্তু একজন মুনি ঋষি ছিল, মানে ঋষি ছিল, যার মানে হচ্ছে উনি সবসময় যজ্ঞের মধ্যে থাকতো, তিনি হচ্ছে সবসময় ধ্যানের মধ্যে থাকতো। উনি কিন্তু এই যে রামায়ণ লেখছে, রামায়ণ কিন্তু উনি বিক্রির জন্য লেখে নাই, মানুষ পড়বে অনেক কিছু জানবে এজন্য উনি রামায়ণ লেখে নাই। বাট উনি রামায়ণ লেখার পরে এটা হচ্ছে অনেক প্রচলিত এবং অনেক মানুষ পড়ে, অনেক পড়ে রামায়ণ, অনেক পড়ে মহাভারত, মানুষ অনেক পড়ে। এই যে রামায়ণ মহাভারত এগুলা কিন্তু তারা টাকার জন্য বিক্রি করে না, যে আমি টাকা বিক্রি করব, হ্যাঁ অনেক বড় কোটিপতি হয়ে যাব, বর্তমানে আমাদের সমাজে যা হয় আর কি। একটু মনে করো ফেমাস হইলেই, মনে করো কোনো কিছুতে একটু ফেমাস, তাহলে তার প্রথম কাজ কি? তার প্রথম কাজ হচ্ছে একটা বই লেখা। এবং বই লেখা তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সেই বই দিয়ে বই ছাপায় অনেক সেল হবে, বেস্ট সেলার হবে, হ্যাঁ এই যে রকমারির বেস্ট সেলার, তারপরে আরো কি কি যেন আছে, বেস্ট সেলার হয়ে সে কোটিপতি হয়ে যাবে। এরকম যদি কারো উদ্দেশ্য থাকে তাহলে সেই বই থেকে যে সাহিত্য পাওয়া যাবে বা যেই জ্ঞান পাওয়া যাবে সেই জ্ঞান তোমার কোনো কাজে আসবে না বা আমাদের কোনো কাজে আসবে না। তাহলে আমাদের বই লিখতে হবে, সাহিত্য লিখতে হবে, এমনভাবে সাহিত্য লিখতে হবে যেটা হচ্ছে আমাদের টাকা পয়সা কামানোর কোনো ইচ্ছা থাকবে না, আমার মনের যে আন্তরিকতা থেকে যে কথাগুলো আসবে সেই কথাগুলো হচ্ছে আমি সাহিত্য হিসেবে তুলে ধরবো। এবং এই সাহিত্যটা আমরা পড়ে আনন্দ লাভ করার জন্য পড়বো। অনেকে আবার আছে সাহিত্য মনোরঞ্জন করার জন্য লেখে। মনোরঞ্জন এবং আনন্দ লাভ দুটো কিন্তু ভিন্ন কথা। মনোরঞ্জন মানে কি? মনোরঞ্জন হচ্ছে তোষামোদি করার জন্য, অর্থাৎ আমরা যে বলি না তেল মারার জন্য আর কি, মানে খাস বাংলায় বললে তেল মারার জন্য অনেকে বই লেখে। অনেকের দেখবা যে বই আছে, তেল মারতে 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 এমন অবস্থা হয়েছে, হুম, এমন অবস্থা হয়েছে যে অনেক বই লিখে ফেলছে একজনের তেল মারতে মারতে। ঠিক আছে, তুমি একটু খেয়াল করলে দেখবা যে একজনের তেল মারতে মারতে অনেক বই লিখে ফেলছে, যে বই লিখলেই দেখা গেছে যে তারে প্লট দিত, জায়গা দিত, জমি জমা দিত, অনেক কিছু করে ফেলছে। তাহলে এই যে বইগুলো আছে এই বইগুলা নিছক তেল মারার জন্য, মনোরঞ্জন করার জন্য, আনন্দ লাভ করার জন্য না। ওকে, এই কথাগুলা এখানে বলা আছে, আমি যে কথাগুলা বলছি এটা একটু দেখে নিও। মূল বক্তব্য এখানে দেওয়া আছে। এবং সাহিত্যের কাজ হচ্ছে পরমাত্মার নিয়ে কাজ করা, এখানে সাহিত্য হচ্ছে খেলাধুলা সম্পর্কে বলা আছে। এবং সাহিত্য কাজ হচ্ছে আনন্দ দান, মনোরঞ্জনহীন, অর্থাৎ তেল মারার জন্য সাহিত্য লেখার দরকার নাই, শিক্ষাদান নয়, সাহিত্যের উদ্দেশ্য শিক্ষাদান নয়, অর্থাৎ সাহিত্য পড়ে তোমার এখানে শিক্ষার কিছু না, এখানে তুমি কি করবা? আনন্দ লাভ করবা। এটা হচ্ছে সার্বজনীন অধিকার, সাহিত্য লেখা, সাহিত্য চর্চা করে, এটা হচ্ছে সার্বজনীন সবার অধিকার। কোন শিল্প অবদানের জন্য রোদ্দা চিরস্মরণীয় হয়ে আছেন বলতো? ভাস্কর্য, মৃৎশিল্প, কাঁসা শিল্প নাকি কুটির শিল্প, কোনটা হবে? মিলাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবিদ জসিমউদ্দিন, হ্যাঁ পেজে মেসেজ দিলে পেয়ে যাবা। লামিয়া, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম সালাম। সাহিত্য পড়ে একটা মানুষ কেমনে মজা পায়? সাহিত্য পড়ে মজা আছে যদি তুমি এরকম ভাবে পড়তে পারো, তুমি এটা বুঝবা না। কেমন আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ওকে, নাকের বলছে কি ভাস্কর্য শিল্প, এবং উনি হচ্ছে এই যে রোদ্দা, এই রোদ্দা হচ্ছে কোথাকার? এই রোদ্দা হচ্ছে কিন্তু ফ্রান্সের, ঠিক আছে, ফ্রান্সের। এবং উনি হচ্ছে কি করে? উনি হচ্ছে একজন ভাস্কর্য। উনি কি করে? মাটি দিয়ে হচ্ছে পুতুল তৈরি করে। তো যারা পুতুল তৈরি করে এরা কিন্তু পুতুলও তৈরি করতে পারে, আবার কিন্তু বাদরও তৈরি করতে পারে। মানে যারা হচ্ছে শিল্প চর্চা করে, যারা মাটি দিয়ে পুতুল বানায়, এরা হচ্ছে কি করতে পারে? চাইলে পুতুলও তৈরি করতে পারে, আবার চাইলে ওরা কিন্তু বাদরও তৈরি করতে পারে। এখানে দুইটাই বলা আছে, হ্যাঁ, এই সাহিত্য খেলা প্রবন্ধে ওরা কিন্তু চাইলে সবই করতে পারে যারা মহাজন আছে। রোদ্দা কি হিসাবে খ্যাতি লাভ করেছেন? ভাস্কর, এটা তো মাত্র বললাম, দেখে নিবা। এই পুতুল গড়া হচ্ছে তার খেলা, সাহিত্য খেলা প্রবন্ধের এই উক্তিটি কার কথা বলা হয়েছে? প্রমোদ চৌধুরী, রোদ্দার, বাল্মীকির নাকি শিবের? এই পুতুল গড়া হচ্ছে তার খেলা, প্রমোদ চৌধুরীর সাহিত্য খেলা প্রবন্ধে কার কথা বলা হয়েছে? রোদ্দার কথা বলা হয়েছে, তাই না? সাহিত্য খেলা গ্রন্থে কার কথা বলা হয়েছে? সাহিত্য খেলা গ্রন্থে রোদ্দার কথা বলা হয়েছে, যে রোদ্দা কি করে? এগুলা ভাস্কর্য দিয়ে এগুলা তৈরি করতে পারে। পৃথিবীর শিল্পী
মাত্রই শিল্পের খেলা খেলে থাকেন কেন? দুঃখ ভুলে থাকার জন্য, সুনাম অর্জনের জন্য, আনন্দ লাভের জন্য, নাকি অর্থ উপার্জনের জন্য? পৃথিবীর শিল্পী মাত্রই শিল্পের খেলা খেলে থাকেন কিসের জন্য খেলে থাকেন? আনন্দ লাভের জন্য, তাই না? এগুলো বলছি। ভাস্কর রুদ্রার সমকক্ষ মানে সমান শিল্পীদের সাদৃশ্য কোথায়? সকল সৃষ্টি শিল্পে শিল্পী গুণে সকলে ইচ্ছা মতো শিল্পের খেলা খেলতে পারেন, সকলে শুধু শিল্পের জন্য বিখ্যাত, ভাবনা ও সৃষ্টি অনেক সময় বিপরীত ধর্মী। তাহলে এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলা কিন্তু একটু অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন যে তুমি হচ্ছে যদি এগুলা না প্র্যাকটিস করে যাও, সাহিত্য খেলা যে প্রশ্নগুলো আছে, এমসিগুলো আছে, এগুলো যদি না প্র্যাকটিস করে যাও, তাহলে তোমার পরীক্ষার হলে গিয়ে মনে হবে, দেখবে যে সবই মনে হয় সঠিক উত্তর, এরকম লাগবে। অথবা কি করতে হবে, আশেপাশের দিকে তাকাইতে হবে, এই ডানে বামে ফিস ফিস করতে হবে। সাহিত্য দেখলে ঘুম আসে। 5 নাম্বার কত হবে বলো? তাহরিমা, মানিক, ফারজানা, জসিম। 5 কি হবে? আরে বাদর বোঝা না বলে, হ্যাঁ এই সর্বনাশ। বাদর মানে তুমি যে এরকম, এটাই বাদর, বান্দরামি আর কি, বান্দরামি, ফাইজলামি, দুষ্টামি, এটাই বাদর। বাদরও সৃষ্টি করতে পারে, আবার পুতুলও সৃষ্টি করতে পারে। তাহলে 5-এর কি হবে? রোদ্দার সমকক্ষ শিল্পীদের সাদৃশ্য কোথায়? সকলেই ইচ্ছা মতো কি করতে পারে? খেলাধুলা করতে পারে ওরা। যিনি গড়তে জানেন তিনি শিবও করতে পারেন, আবার কি করতে পারেন? বাদরও করতে পারেন। এতে কার প্রশংসা করা হয়েছে? বড় মাপের শিল্পীদের, ছোট মাপের শিল্পীদের, বড় মাপের শিক্ষকের নাকি ছোট মাপের গায়কদের? তাহলে বড় মাপের শিল্পীদের প্রশংসা করছে, বড় মাপের শিল্পীদের কথা বলছে। যারা বড় মাপের শিল্পী এরা চাইলে সবকিছুই সৃষ্টি করতে পারেন। ঠিক আছে? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বড় মাপের শিল্পী, উনি কিন্তু ওনার ইচ্ছায় সব কিছুই করছে। খালি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার লাইফে একটা জিনিসই লিখতে পারে নাই, একটা জিনিসই উনি ওনার লাইফে করতে পারে নাই। কি জিনিস বলতো? কি লিখতে পারে নাই উনি? কি লিখতে পারে নাই? মহাকাব্য লিখতে পারে নাই, তাই না? মহাকাব্য ছাড়া উনি কিন্তু সবই লিখছে। মহাকাব্য ছাড়া নাটক বলো, উপন্যাস বলো, চিত্রশিল্পী বলো, ঠিক আছে, রাজনীতি বিষয়ক বলো, মানে উনি ওনার লাইফে সবই জিনিস করছে, খালি কি করতে পারে নাই? মহাকাব্য লিখতে পারে নাই। ওকে। কলা রাজ্যে, কলা রাজ্য মানে কি? কলা রাজ্য মানে হচ্ছে কি, আমাদের আর্টস বিল্ডাররা অনেক সময় মজা করে কলা রাজ্য বলি, তাই না? কলা রাজ্য মানে হচ্ছে আমাদের শিল্পী রাজ্য। হ্যাঁ, শিল্প রাজ্য। শিল্পী রাজ্য কাদের? যা খুশি করার অধিকার আছে। মহাপুরুষদের, ইতর শিল্পীদের, ঋষিদের নাকি সাধারণদের? মহাপুরুষদের, যা ইচ্ছা ওরা তাই করে। ওই যে মহাঋষি মানে মহাজন বা তোমার কি বলে মহাপুরুষ, ওরা চাইলে কিন্তু কি করতে পারে? ওই যে বলতেছিলাম, ওরা চাইলে মহাদেবও বানাইতে পারে, শিবও বানাইতে পারে, আবার চাইলে বাদরও বানাইতে পারে, বান্দরও বানাইতে পারে, তাই না? তাহলে এটা হচ্ছে কি, মহাপুরুষরা যা ইচ্ছা তাই হচ্ছে আমাদের করতে পারে। মর্ত্যবাসীদের পক্ষে কোথায় গমন করাটা বিশেষ নিন্দনীয়? ভূতলে, রসাতলে, নিচে, নাকি পাতালে? কি হবে? মর্ত্যবাসীদের পক্ষে কোথায় গমন করাটা বিশেষ নিন্দনীয়। এইগুলো তোমাদের কাছে কিন্তু আমি অ্যান্সার, তোমাদের সবার কাছে অ্যান্সার হচ্ছে এক্সপেক্ট করতেছি। কেন করতেছি? কারণ তোমরা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, অলরেডি তোমাদের প্রায় 1.5 বছরের মতো শেষ পড়াশোনা, এবং এই তোমরা কিছু না পড়লো আমি জানি যে বাংলা ফার্স্ট পেপারটা অন্তত মানে রিডিং হইলেও পড়ো, এক দুবার রিডিং হইলেও পড়ো। তো এই জন্য হচ্ছে আমি এগুলার ব্যাখ্যা না দিয়ে আমি হচ্ছে এরকম জাস্ট তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি। আবার তোমরা যদি এইচএসসি 26 ব্যাচ হইতা, তখন কিন্তু আবার সবগুলা ব্যাখ্যা বিশ্লেষণ সহ প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে তোমাদের পড়ানো যেত, তাই না? তাও আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে পড়ানো। যেমন কবিতাটা কিন্তু আমি মোটামুটি অনেকগুলো ব্যাখ্যা দিছি, অনেকগুলো লাইন ব্যাখ্যা দেওয়ার ট্রাই করছি। ওকে। 8-এর মর্ত্যবাসীদের, 8-এর কি বলতেছো? বি নাম্বার। তাহলে রসাতলে যাওয়ার, হ্যাঁ তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে এটাই, রসাতলেই। সাহিত্যে খেলা প্রবন্ধে রসাতলে গমন বলতে কি বোঝানো হয়েছে? রসের অতলে যাওয়া, নরকে যাওয়া, ধ্বংসপ্রাপ্ত হওয়া, নাকি অধপথে যাওয়া? অধপাতে যাওয়া। কি হবে? রসাতলে যাওয়া হচ্ছে অধপাতে যাওয়া। সাহিত্যে খেলা প্রবন্ধে লেখক 10 দিক বলতে কি বুঝেছেন? সাহিত্যের বৈশিষ্ট্য, সাহিত্যের বিষয়, সাহিত্যের সমজদার, নাকি লেখকদের ইচ্ছা? কি বুঝাইছে? সাহিত্যের বৈশিষ্ট্য, সাহিত্যের বৈশিষ্ট্য। আর আমাদের দিকও কিন্তু আছে 10টা, তাই না? আমার দিক আছে কিন্তু 10টা, কিন্তু আমরা বলি যে দিক আছে 4টা, কিন্তু দিক আছে আসলে টোটাল 10টা। কি কি দিক আছে দেখো? উত্তর, অনেকেই জানো না, জেনে নাও। উত্তর, দক্ষিণ, উত্তর দক্ষিণ, আর ডান পাশে মনে রাখবা সবসময় পূর্ব। ডান পাশ পূর্ব, পূর্ব এবং হচ্ছে কি পশ্চিম। আরও কিন্তু দিক আছে, তাই না? ঈশান, এই যে এই সাইডটা, এই সাইডটাকে বলে ঈশান। ঈশান, ঈশান কোণ, এটাকে বলে ঈশান। এই পাশটা বা এই সাইডটা হচ্ছে বায়ু। এই যে সাইডটা,
এটাকে বলে অগ্নি, এই যে সাইডটা এটাকে বলে নয়রি। এই হচ্ছে আমাদের 8টা দিক, তাই না? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নয়রি। আরো 2টা দিক আছে, উপর এবং নিচ। এই হচ্ছে টোটাল 10টা দিক আছে। ঠিক আছে, আমাদের দিক কয়টা? দিক হচ্ছে আমাদের 10টা। পড়ি নাই ভাইয়া, এই সর্বনাশ, কি বললো? আমি এইচএসি 25-26, 25-26 আবার কি বাবা? 25 হবে নাহলে 26 হবে, এটা এটা আবার কোনটা? 25-26 বেচ আবার কি? মানিক মিয়া 9-এর বি, জসিম বলছে 10-এর ক, জসিম উদ্দিন বলছে কিভাবে হয়? কিভাবে হয়? আমি তো অবাক, 25-26 এইচএসি আবার কেমনে হয়? সাহিত্য খেলা প্রবন্ধের লেখক 10 দিক বলতে কি বলছে? সাহিত্যের বৈশিষ্ট্য, তাই না? সাহিত্যের বিষয়, সরি। এই জগতে কয়টি দিক আছে বলো? কয়টি দিক আছে? 10টা দিক আছে। ওকে, মন উঁচুতেও উঠতে চাই, নিচুতেও নামতে চাই, উক্তিটি কোন প্রবন্ধের সাথে সম্পর্কিত? সাহিত্য খেলার সাথে সম্পর্কিত। যেহেতু সাহিত্য খেলা পড়াইতেছি, আনসার সাহিত্য খেলাই হবে। লেখকের মতে সাধারণ লোকের মনের বাস্তব অবস্থা কিরূপ? নির্দিষ্ট গণ্ডির বাইরে বিচরণ করতে অক্ষম, যত্রতত্র অবস্থার পরিবর্তন ঘটে, সাধারণ চিন্তায় ব্যস্ত থাকে, নাকি অন্যের দ্বারা পরিচিত হয়? লেখকের মতে সাধারণ লোকের মনের বাস্তব অবস্থা কেমন থাকে বলো? সাধারণ লোকের বাস্তব অবস্থা কেমন থাকে? তুমি এত তাড়াতাড়ি কিভাবে পাচ্ছ আবিদ হোসেন? শিক্ষাবর্ষ 25-26, তাহলে এইচএসি বেশ 27। আচ্ছা, 13-র ঘ। আরেকজন বলছে 25 ফেল করছেন নাকি? হ্যাঁ, খালি নেগেটিভ চিন্তা ভাবনা, 25 ফেল করবে। 26, বাট বাংলা কিছুই পড়ি নাই। এখন কি হবে আমার ভাইয়া? কি আর হবে তোমার বলো? কি আর হবে? ক্লাসগুলা করো, আমাদের ক্লাসগুলা করো। বাংলা, ইংলিশ, আইসিটি ক্লাস হচ্ছে রেগুলার, প্রতিদিন কিন্তু ক্লাস হচ্ছে 3টা থেকে। ক্লাসগুলা করো, এবং যদি গ্রুপ সাবজেক্টের মানে মানবিকের যদি হও তাহলে গ্রুপ সাবজেক্টের ক্লাস করতে পারবো। আমাদের গ্রুপ সাবজেক্টের ক্লাস আগামী সপ্তাহ থেকে শুরু হবে। শিক্ষাবর্ষ 25-26, মানে ইমাম বলছে। ঠিক আছে, ওকে, এটাই তাহলে অ্যান্সার কি? নির্দিষ্ট গণ্ডির বাইরে বিচরণ করতে অক্ষম, অর্থাৎ ওরা কি করতে পারে না? ডাইনে বামে যাইতে পারে না। একটু উঁচুতে না চড়লে আমরা দর্শক এবং শ্রোতৃমণ্ডলী, মানে যারা শ্রোতা আর কি, শ্রোতৃমণ্ডলী মানে শ্রোতা, নয়ন মন আকর্ষণ করতে পারি না। উক্তিটি কোন প্রবন্ধের সাথে সম্পর্কিত? সাহিত্য খেলা, অর্ধাঙ্গী কমলাকান্তের দপ যৌবনবন্দী, নাকি হচ্ছে যৌবনের গান? তাহলে যেহেতু সাহিত্য খেলা পড়াইতেছে, এর আনসার সাহিত্য খেলা। বাট লাইনগুলো কিন্তু মনে রাখবা, কারণ পরীক্ষা হলে তুমি যখন যাবা, তোমার পরীক্ষা হলে কিন্তু আর তোমার বলবে না যে সাহিত্য খেলা টপিক থেকে প্রশ্ন আসছে। আমি এখন সাহিত্য খেলা পড়াইতেছি দেখা তুমি সবাই, আমি জানি যে সবাই এটার অ্যান্সার দিবা সাহিত্য খেলার জন্য, এটি স্কিপ করতেছি। ঠিক আছে, এবার লাইনগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরীক্ষিত আর থাকবে না যে সাহিত্য খেলা পড়াইতেছি না, কোথায় কি পড়াইতেছি। কোথায় না বসলে আমাদের উপদেশ কেউ মানে না? কোথায় না বসলে আমাদের উপদেশ কেউ মানে না? বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না, তাই না? আর আমরা সবাই কোথায় থাকতে চাই? আমরা সবাই টঙে চড়তে চাই, টঙে চড়তে চাই। যে তোমাদের বলতেছিলাম না যে আমরা সবসময় কি থাকতে চাই? হাইপে থাকতে চাই, অনেক উপরে উঠতে চাই। এটাকেই কবি বলছে যে আমরা সবাই টঙে উঠতে চাই, টঙে হাইপে থাকতে চাই। ভাই বাংলাতে প্লাস কিভাবে পাবো? তোমার আর পাওয়ার সুযোগ নাই। সায়েন্সের ক্লাস হবে না ভাইয়া, তুমি বাংলা, ইংলিশ, আইসিটি ক্লাসগুলো করো রেগুলার। ওকে, তাহলে আমাদের কোথায় না বসলে উপদেশ কেউ মানে না, এটা হবে কেউ। হ্যাঁ, এটা হবে কেউ, কেউ মানে না, সেটা হচ্ছে বেদিতে। বেদিতে না চললে কেউ উপদেশ মানে না। কোথায় না চললে আমাদের অভিনয় কেউ দেখে না? উচ্চ মঞ্চে, রঙ্গমঞ্চে, কাষ্ঠমঞ্চে, প্রস্তর মঞ্চে। আমাদের অভিনয় অভিনয় কোথাও দেখবে দেখবে না। কোথায় না উঠলে, যদি আমরা রঙ্গমঞ্চে না উঠি তাহলে আমাদের অভিনয় কেউ দেখবে না। শেক্সপিয়ারের কিন্তু এখানে একটা ডায়লগ আছে, তাই না, রঙ্গমঞ্চ নিয়ে, যে পৃথিবীটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ এবং এখানে প্রত্যেকটা ছেলে এবং মেয়ে হচ্ছে কি নায়ক নায়িকা, এরকম একটা কিন্তু উক্তি আছে। অল দা প্লেয়ার্স, অল দা আর্টিজে, কি যে বলে কাহিনী ভুলে গেছি। যাই হোক, কোথায় না চলে আমাদের আনসার তো বলে দিলাম। আমরা কত ঘন্টা টঙে চড়ে থাকতে চাই বলতো? আমরা কত ঘন্টা চিন্তা ভাবনা থাকে যে উপরে উঠবো, টঙে উঠবো, হাইপে থাকবো? কত ঘন্টা? 20 ঘন্টা, 24 ঘন্টা, 25 ঘন্টা, নাকি 26 ঘন্টা বলতো? কয় ঘন্টা হবে? দিনের বেলা যত ঘন্টা এত ঘন্টা নাকি? টঙে চড়ে থাকতে চাই কতক্ষণ? 24 ঘন্টা। এগুলো একটু দেখে নিবা এমসিকিউগুলা। আমরা 24 ঘন্টা টঙে চড়ে থাকতে চাই কেন? কেন 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 থাকতে চাই? জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য, নির্মল বাতাস পাওয়ার জন্য, কল্যাণের বক্তৃতা শুনবার জন্য, নাকি নাকি নিজেকে বড় করে গড়ার জন্য? তাহলে এটা কি হবে বুঝতেই পারতেছ?
জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা কোথায় থাকতে চাই? হাইপে থাকতে চাই। অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে উঠবার চেষ্টায় কিসের কারণ? সাফল্যের কারণ, উচ্চাসার কারণ, হতাশার কারণ, মহাপতনের কারণ। তাহলে কি হবে? অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত, অর্থাৎ তুমি যা পারো না এর বাইরে তুমি যদি কোনো কিছু করতে চাও, যদি আরো উঁচু হইতে চাও, মনে করো তুমি সাঁতারই জানো না, এখন তুমি চিন্তা ভাবনা করছো, রাত্রে বসে বসে প্ল্যান করছো আগামীকাল সকালে উঠে আমি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দিব। আরে ভাই, তুমি তো সাঁতারই পারো না, তুমি আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারবা? তোমার আয়ত্তের বাইরে গিয়ে তুমি যদি কোনো কিছু চিন্তা ভাবনা করো, তাহলে সেটা কি হবে? সেটা হবে মহাপতন, অর্থাৎ তোমার কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? তুমি কি করবা? তুমি কিন্তু সুইসাইড করে ফেলবা। এই মারামারি করে না কমেন্টে। শরীফা বেগম, বিদ্রোহী কবিতা থেকে ক্লাস নিয়েন, সব কিছুর উপরে ক্লাস থাকবে। ঈদের সালামি দেওয়া হবে। কষ্ট হলেও কাদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য? মহাজনদের, শিক্ষকদের, শিল্পীদের নাকি লেখকদের? কাদের পথ অনুসরণ করবা বলো? মহাজনদের। সাহিত্যের মধ্যে সাহিত্যিকের কি প্রকাশ পায়? সাহিত্যিকের কি প্রকাশ পায়? মনের আনন্দ, মনের কষ্ট, মনের ক্ষোভ নাকি মনের আকুতি? হ্যাঁ জম্বুস, আপনিও দিয়েন। হ্যাঁ, সবাই সবাই সালাম নিয়ে দিও, সমস্যা নেই, আমারও দিও। আমি কি পাবো না তোমাদের থেকে ঈদ সালামি? এই যে ফ্রি ক্লাস নিচ্ছি আমি, মানিক স্যার, শিশির স্যার, এত সবাই সালামি পাও না, তো সালামি দিও। তোমাদের যেহেতু ফ্রি ক্লাস নিতেছি, আব্বু মানে বলবা যে ক্লাস করছি, ফ্রি ক্লাস করছি, এখন স্যাররা সালামি যেতেছে, কি করার? দিয়ে দিও। হ্যাঁ, বিকাশ নাম্বার ইনবক্সে মেসেজ দিলে পেয়ে যাবা। ওকে, তাহলে সাহিত্যের মধ্যে সাহিত্যিকদের কি প্রকাশ পায় বলো? ছাগল উড়ে আকাশে সালাম দিন বিঘা। তোমাদের এখন বিয়াতে গেছে না, মন অন্যদিকে চলে গেছে। কোন রাজ্যে খেলা করবার অধিকার সকলের আছে? কলা রাজ্যে, কলা রাজ্যে আসছে। আর শিল্প রাজ্যে। কবিতা লিখতে হলে শুধু গভীর ভাব প্রকাশের প্রচেষ্টা মেনে চলা উচিত নয় কেন? কলা রাজ্যে অবাধ বিচরণের অধিকার সকলের কাছে, গভীর ভাবের ফলে কি হবে? কলা রাজ্যে। এই পৃথিবীতে একমাত্র কোথায় ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই, মানে প্রভেদ নাই, পার্থক্য নাই। প্রভেদ মানে কি? পার্থক্য নাই। কোথায়? খেলার ময়দানে। অর্থাৎ খেলার ময়দানে যে রাজার ছেলে হেও খেলোয়াড়, ঠিক আছে, আবার আমি গরিবের ছেলে আমিও খেলোয়াড়, ঠিক আছে, এই খেলার মধ্যে কোনো পার্থক্য নাই। তোমরা আবার অন্য খেলা পাইবো না। ওকে, তাহলে খেলার ময়দানে। প্রাবন্ধিকের মতে খেলার রাজ্যে কোনো প্রভেদ নেই কেন? সবাই খেলতে পারে বলে, সবাই হাততালি দেয় বলে, সবার অধিকার সমান বলে, সবাই বন্ধু বলে। কি হবে বলো তো? প্রাবন্ধিকের মতে খেলার রাজ্যে কোনো প্রভেদ নেই, মানে কি? কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নেই। ও ডাক্তার যেহেতু সালামি দিও, ভবিষ্যতে ডাক্তার হবে, এক সিগনেচারে 2-3 লাখ টাকা নিবা। বলো বলো, 25 কি হবে? 25 অ্যান্সার দিচ্ছে ফারজানা, বলছে সবার অধিকার সমান বলে। 25-এর গ। জসিমউদ্দিন 24-এর 1 নাম্বার বলছে। ওকে ঠিক আছে, 25 বলো, 25। দ্রুত দ্রুত দ্রুত। তোমরা কিন্তু ক্লাসে শেয়ার দিছো না, মাত্র তোমরা কয়জন ক্লাসে শেয়ার দিছো দেখি? মাত্র 20টা শেয়ার। মাত্র 20টা শেয়ার দিছি, এটা হয় মানা যায়? তোমরা ক্লাসে প্রথমে 30-40 জনের মতো ছিল। সবাই একটু শেয়ার করে দাও, এখনো সময় আছে, সবাই শেয়ার করে দাও, ভালো হয়ে যাও, এই রোজা রমজানের মাস, ভালো হয়ে যাও। ওকে, 25-এর একজন বলছে ঘ, একজন বলছে গ। তাহলে কি হবে? সবাই বন্ধু বলে, সবার সমান অধিকার বলে। কি হবে? সবার সমান অধিকার। লেখকের দশের কাছে কি প্রত্যাশা করেন? তুষামোদে হাততালি নাকি সমালোচনা? লেখক যখন লেখালেখি করে তখন সবার কাছে কি প্রত্যাশা করে? হাততালি, হাততালি, তাই না? হাততালি তার প্রত্যাশা থাকে, সবাই হাততালি দিবে, আমার একটা লেখা পড়বে, ভালো লাগবে। লেখকেরাও অবশ্য দশের কাছে হাততালির প্রত্যাশা রাখেন। এখানে হাততালি বলতে কি বোঝানো হয়েছে? নিজেকে প্রকাশ করা, প্রেরণা লাভ করা, স্বীকৃতি লাভ করা, নাকি নিজেকে বড় করা? প্রেরণা। হাততালি মানে কি? প্রেরণা দেওয়া, প্রেরণা দেওয়া হবে। ওকে, অনেকের পক্ষে নিজেদের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে উঠবার চেষ্টায় মহাপতনের কারণ হয়। মন্তব্যটি কি বোঝানো হয়েছে? অনেক উপর উঠবার সিঁড়ি সম্পর্কে জানে না কিচ্ছু, অনেক উপর উঠবার যোগ্যতা রাখে না, অনেকে উচ্চ আকাঙ্ক্ষা নিবৃত্তির জন্য বিভ্রান্ত হয়। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এই যে 2-3, এটা জানে না, এটা ভুয়া কথা, সবাই জানে। সাহিত্য খেলা প্রবন্ধে বড় মাপের শিল্পীদের সম্পর্কে বলা হয়েছে, যিনি গড়তে জানেন তিনি শিবও করতে পারেন, বাদরও করতে পারেন, সভ্যতাও করতে পারেন। তাহলে আমাদের অ্যান্সার কি?
অ্যান্সার হচ্ছে তিনি শিবও করতে পারেন, ভালোও করতে পারেন, আবার বান্দর পাগল ছাগলও কিন্তু বানাইতে পারে। ঠিক আছে, সভ্যতার কথা বলা নাই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 1 ও 2, অর্থাৎ ক নাম্বার। মনের বৈশিষ্ট্য প্রকাশ করতে প্রমোদ চৌধুরী বলেছেন মন উঁচুতে উঠতে পারে, নিচুতেও নামতে পারে, মন সঠিক জায়গায় অবস্থান করে। মন সঠিক জায়গায় অবস্থান করে না রে ভাই, মন সঠিক জায়গায় অবস্থান করে না। সঠিক জায়গায় অবস্থান করলেও বামে ডাইনে উপরে নিচে অনেক জায়গায় ঘোরাঘুরি করে। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে মন উঁচুতে উঠতে পারে, মন নিচুতেও নামতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে একের ক নাম্বার, একের ক, 30-এর ক। কি বলি, পৃথিবীর শিল্পী মাত্রই এই শিল্পের খেলা খেলে থাকেন কারণ আনন্দ উপভোগের জন্য, আত্মতৃপ্তি লাভের জন্য, অমর হয়ে থাকার জন্য। তাহলে অ্যান্সার কি হবে? অমর হয়ে থাকার জন্য। 1 ও 2, তাই না? ওকে, ঠিক আছে। এইগুলা তোমাদের এমসিকিউ দেওয়া আছে। রোদ্দা কোন দেশের অধিবাসী? ফ্রান্স। এটা বলে দিছি। প্রবৃত্তি শব্দের অর্থ কি? প্রবৃত্তি শব্দের অর্থ হচ্ছে আমাদের ইচ্ছা। প্রবৃত্তি মানে কি? ইচ্ছা। গীতি কবিতা কি? গীতি কবিতা, গীতি কবিতা হচ্ছে ছন্দ, আত্মভাবনা। হ্যাঁ হ্যাঁ, গীতি কবিতা কি? গীতি কবিতা হচ্ছে আত্মভাবনা প্রধান কবিতা। লিরিক, 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 এটা ইম্পর্টেন্ট আছে। আরে কোথায় যাচ্ছি? লিরিকের অর্থ কি? লিরিক অর্থ হচ্ছে গীতি কবিতা, এটাকে মনে রাখবা। রঙ্গভূমি বলতে কি বোঝানো হয়? রঙ্গভূমি হচ্ছে আমোদ প্রমোদের জায়গা। মুখ্য লাভ কি? মুখ্য লাভ মুক্তি অর্জন। মনোরঞ্জন, মনোরঞ্জন তো তোমাদের বলেই দিছি। মনোরঞ্জন হচ্ছে কি? মনের সন্তোষ সাধন। প্রাচীন আর্য সমাজের চতুর্থ বর্ণের শ্রেণী কারা? চতুর্থ কারা? শূদ্র, শূদ্র। ওকে, আরে বৈশ্য, ব্রাহ্মণ, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র। হ্যাঁ বৈশ্য, বৈশ্য, সরি বৈশ্য। ব্রাহ্মণ, শূদ্র, শূদ্র হচ্ছে সেকেন্ড। ওকে, তাহলে এটা আনসার কি? বৈশ্য, 4 নম্বর বৈশ্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আত্মসমাজের চতুর্থ বর্ণের মধ্যে নিম্নস্তর কোনটি? শূদ্র। এখানে আবার শূদ্র দেওয়া কেন? এটা এটা আর্য সমাজে, সরি আর্য সমাজে, আর্য সমাজে শূদ্র। ওকে, বৈশ্য লেখক বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছে? নিম্ন শ্রেণীর লেখক, এটা তো তোমরা বুঝো। এবং এখানে আছে আমাদের এগুলো দেওয়া আছে জ্ঞানমূলক, জ্ঞানমূলক একটা দেখে নি ভাই। মন উঁচুতে উঠতে পারে, নিচে নামতে পারে, অনেকের পক্ষে উচ্চ স্থানে ওঠার চেষ্টা। মহাপতনের কারণটা কেন হয় এটা তোমাদের ব্যাখ্যা দিয়ে দিছি, যে যেটা পারে না এটা নিয়ে যদি সে লাফালাফি করে তাহলে তার পতন হবে, সুইসাইড করবে। এই পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই কেন? কারণ সবার অধিকার সমান, সবাই খেলতে পারে, সবাই খেলার অধিকার আছে। শিল্পরাজ্যে বড় ছোট সকলের কি রয়েছে? সমান অধিকার আছে। এগুলো একটু সুন্দর করে লিখে দিবা। সাহিত্য জগতে আমাদের কি উদ্দেশ্যে নিয়ে প্রবেশ করা উচিত? কি উদ্দেশ্যে নিয়ে প্রবেশ করা উচিত? আনন্দ লাভের উদ্দেশ্যে প্রবেশ করা উচিত। ঠিক আছে, খেলা করার উদ্দেশ্যে প্রবেশ করা উচিত। অর্থাৎ সাহিত্যের মধ্যে আমি খেলবো, আনন্দ লাভ করব। এখানে আমি টাকা পয়সা উপার্জনের জন্য যদি বই লিখি, সাহিত্য চর্চা করি, তাহলে এই সাহিত্য চর্চা সঠিক হবে না, শুদ্ধ হবে না। ওকে, লেখকের কেন যথার্থ সামাজিক জীব বলা হয়েছে? সামাজিক মানুষ মাত্র সামাজিক জীব। বিশ্ব মানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানোই হচ্ছে কবি মনের নিত্য নৈমিত্তিক কর্ম। উক্তিটি ব্যাখ্যা করো। অর্থাৎ বর্তমানে পাঠকেরা যা চায় এগুলো যদি সাহিত্যিকরা না লিখতে পারে তাহলে কিন্তু এই সাহিত্য খাবে না। এখন গিয়ে যদি 100 সালের আগের কাহিনী যদি কেউ লেখে, যে 100 সালে আগে ব্রাহ্মণ সমাজে, হ্যাঁ মনে করো যে স্বামী মারা যাওয়ার পরে বিধবাদের বিয়ে পুরানো পুরানো হতো, মানুষ হয়তো মানে জানার জন্য পড়বে, এটা তো জানার টপিক, জানার জন্য হইতে পারবে। বাট ওই সময়কার যদি সাহিত্যটা তুমি লেখো, মানে সমাজের অবস্থাটা কেমন ছিল, ওই সাহিত্য কিন্তু এখন আর কেউ পড়বে না। ঠিক আছে, বাট যেগুলো আছে মানে ফেমাস রাইটারদের সেগুলো তো পড়বে। এখন যদি তুমি লেখো তাহলে তোমারটা কেউ পড়তো না, চিন্তা করো না। ওকে ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি টপিক ছিল। তোমাদের হচ্ছে পিডিএফ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা, পেজেও পেয়ে যাবা, আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবা। যারা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড নাই, ফেসবুক গ্রুপে যাদের অ্যাড নাই, তুমি হচ্ছে এই ক্লাসের হচ্ছে ক্যাপশনে দেখবা যে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবা। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই, পেজে মেসেজ দিবা তোমার নাম্বার দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, আমরা অ্যাড করে দিব, কোনো সমস্যা নাই। সবাই সবাই সব জায়গায় যুক্ত থাকতে পারবা, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। আর কালকে একটা এক্সাম হয়েছে, এক্সামের রেজাল্ট হয়তো তোমরা শীঘ্রই পেয়ে যাবা। আগামী সপ্তাহে তোমাদের একটা এক্সাম হবে, এরকম প্রতি সপ্তাহে এক্সাম হবে। এবং যারা মানবিকের আছো, স্টুডেন্ট আছো, তাদের জন্য আগামী সপ্তাহে থেকে আমাদের কিন্তু মানবিকের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেই গ্রুপ সাবজেক্টগুলোর কিন্তু ক্লাস হবে। ঠিক আছে, ওকে। তাহলে আজকে ক্লাসটা এখানে পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।